ওকে দেন, রেসপন্স করেন কেমন। তাহলে আমি কি বলতেছিলাম, আমরা হচ্ছে হাউ ইন্টারনেট ওয়ার্ক, মানে ইন্টারনেট কিভাবে কাজ করে এটা দেখতেছিলাম, তাই না? সো আমি বলতেছিলাম যে আমি একটা ফাইল পাঠাইতে চাই আপনাদের কাছে, কত 500 এমবির একটা ফাইল পাঠাইতে চাই। এখন আমার কোশ্চেন ছিল যে এই যে 500 এমবির ফাইলটা, এই 500 এমবির ফাইলটা একসাথে একটা ফাইল আকারে আপনাদের কাছে যাবে কিনা। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে না, একসাথে যাবে না। কিভাবে যাবে স্যার? যাবে হচ্ছে আলটিমেটলি যাচ্ছে কি, আমি ফাইলটাকে প্রথমে কিসে কনভার্ট করতেছি, বাইনারি বিটে কনভার্ট করতেছি, মানে অ্যানালগ থেকে ডিজিটাল ডেটায় কনভার্ট করতেছি বা ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করতেছি। ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করা মানে হচ্ছে বাইনারি বিটে কনভার্ট করা। ঠিক আছে, সো বাইনারি বিটে কনভার্ট করার পরে এই বিটগুলো আমি পাঠাচ্ছি, ট্রান্সমিট করতেছি সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাচ্ছি। ঠিক আছে, এখানে দেখেন। সো এই বিটগুলোকে ধরেন 500 এমবিকে বিটে কনভার্ট করলে কত বিট হইতে পারে বলেন তো? আমি যদি 500 এমবিকে বিটে কনভার্ট করি তাহলে কত বিট হবে বলেন তো একটু দেখি। ধরেন 500 এমবি মেগাবাইট সমান কত বিট? 1 মেগাবাইট সমান হচ্ছে কত কিলোবাইট? 1024 কিলোবাইট। তাইলে এটার সাথে গুণ হবে হচ্ছে 1024 কিলোবাইট। আবার 1 কিলোবাইট সমান হচ্ছে 1024 বাইট। 1024 বাইট, এটার সাথে গুণ হবে হচ্ছে আবার 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান কত বিট? 8 বিট। 8 বিট, এক্স্যাক্টলি। তাহলে এটার সাথে আরো গুণ হবে 8। আচ্ছা, এই ক্যালকুলেশনটা কে বুঝছেন আর কে কে বুঝেন নাই বলেন তো? বুঝেন নাই কে কে বলেন? বুঝে নাই স্যার। বুঝেন নাই না? আচ্ছা ওকে, আমরা একটু দেখি তাহলে। 1 কিলোবাইট কেবি সমান হচ্ছে 1024 বাইট। এরপর হচ্ছে আচ্ছা, আমি কিন্তু পাওয়ার পয়েন্টে কাজ করি, হ্যাঁ। সো পাওয়ার পয়েন্টে কিভাবে কি করি একটু খেয়াল করেন। দেখেন তো, দেখা যাচ্ছে না আমার লেখাটা? ওকে, এখানে দেখেন আমি কি লিখলাম, যে 1 কিলোবাইট সমান হচ্ছে 1024 বাইট। হ্যাঁ, তার আগে হচ্ছে আরেকটা জিনিস লেখা দরকার, সেটা হচ্ছে যে 1 বাইট সমান হচ্ছে 8 বিট। ঠিক আছে না? 1 বাইট সমান হচ্ছে 8 বিট, হ্যাঁ, মানে 8 বিটে 1 বাইট। ওকে, দেন হচ্ছে 1 কিলোবাইট সমান হচ্ছে 1024 বাইট। 1 মেগাবাইট সমান হচ্ছে 1024 কিলোবাইট। 1 গিগাবাইট সমান হচ্ছে 1024 মেগাবাইট। তাহলে দেখেন তো, কিলোবাইট থেকে আসছে মেগাবাইট, মেগাবাইট থেকে আসছে গিগাবাইট। আমরা ওই যে বলি না এমবি, কেবি, জিবি বলি। আমরা বলি না 1 জিবি ইন্টারনেট কিনলাম বা 2 জিবি ইন্টারনেট কিনলাম। সো এই যে সেই জিবি, এটা হচ্ছে সেই জিবি। ঠিক আছে, এখন কথা হইতেছে তাইলে বলেন তো, আমি বলছিলাম 500 এমবি, 500 এমবি সমান কত বিট, তাহলে এটা কিভাবে হিসাব করব আমি?
আমি বলছিলাম 500, এটা হচ্ছে এমবি তাই না? সো কি বলছি যে 500 এমবি সমান কত বিট, এটা কিভাবে ক্যালকুলেট করবেন? আর 1 MB সাথে 1024-এর সাথে 500 MB দিন। আচ্ছা বলেন তো, আমি বললাম হচ্ছে আমার কাছে 500 কিলোবাইট আছে। কত আছে? 500 কিলোবাইট আছে, 500 কিলোবাইট। এখন এটাকে আমি মেগাবিটে কনভার্ট করতে চাই, তাহলে এটা বড় হবে না ছোট হবে সংখ্যাটা? সংখ্যাটা বড় হবে না ছোট হবে? আমার কাছে 500 কিলোবাইট আছে, কিলোবাইট। এটাকে আমি মেগাবাইটে কনভার্ট করতে চাই, তাইলে সংখ্যাটা বড় হবে না ছোট হবে? অবশ্যই ছোট হবে। কারণ কোনটা বড়, কিলোবাইট বড় না মেগাবাইট বড়? এখানে বড় কোনটা ফারিয়া? স্যার মেগাবাইট বড়। হ্যাঁ মেগাবাইট বড়, মেগাবাইটের থেকে গিগাবাইট বড়। দেখেন প্রথমে হচ্ছে বিট থেকে শুরু হয়েছে, এই বিট থেকে শুরু হয়েছে, বিট থেকে 8 বিটে 1 বাইট, তাহলে বিট থেকে বাইট বড়। এখন আবার 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট, তাহলে এই বাইট থেকে কিলোবাইট বড়। আবার 1024 কিলোবাইটে হচ্ছে 1 মেগাবাইট, তাহলে এই কিলোবাইট থেকে মেগাবাইট বড়। সো আবার 1024 মেগাবাইটে হচ্ছে 1 গিগাবাইট, তাহলে মেগাবাইট থেকে গিগাবাইট বড়। ঠিক আছে, তাহলে দেখুন তো সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে না আস্তে আস্তে? আমি যখন মেগাবাইটে যখন ছিল তখন ছিল 1024, গিগাবাইটে যে হয়ে গেছে 1। ঠিক আছে না? তাহলে আমি যদি ছোট থেকে বড়োর দিকে যাই তাহলে আমার সংখ্যাটা ছোট হয়ে যাবে। দ্যাট মিন্স ছোট থেকে বড়োর দিকে গেলে হবে ভাগ। ঠিক আছে, আর বড়োর থেকে ছোটোর দিকে গেলে হবে গুণ। তাহলে খেয়াল করেন আমি হচ্ছে এখানে কি করলাম, আমার কাছে ছিল এমবি 500 এমবি, তাহলে 500 এমবি কে আমি বিটে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে কত দিয়ে গুণ হবে আলটিমেটলি? দেখেন আমি বড় থেকে কিন্তু ছোটোর দিকে যাচ্ছি, আমি এমবিতে আছি, যাচ্ছি হচ্ছে বিটে, একদম সর্বশেষটাতে যাচ্ছি, সব থেকে ছোটোটাতে যাচ্ছি, তাহলে বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি, তাহলে হবে গুণ। ঠিক আছে, কত দিয়ে গুণ হবে? দেখেন আমি কয় ঘর গেছি, এমবির পরে কেবিতে গেছি, কেবির পরে বাইটে গেছি, তাহলে 2 ঘর গেছি। ঠিক আছে, 2 ঘর যাওয়াতে 2 বার 1024 দিয়ে গুণ হবে, এবং 1 বাইট সমান শেষে হচ্ছে কত বিট? 8 বিট। তাইলে আমি হচ্ছে দেখেন এই উপরের লেখাটা এখন খেয়াল করেন, উপরের লেখাটা আমি একটু বড় করি। এখানে দেখেন আমি কি করছি, এই 500 এমবি কে আমি বিটে কনভার্ট করতে চাচ্ছি। সো এই বিটে কনভার্ট করার জন্য দেখেন তো আমি কয় ঘর উপরে উঠছি, বা কয় ঘর হচ্ছে বড় থেকে ছোট দিকে গেছি? অবশ্যই 2 ঘর, এমবি থেকে কেবি, কেবি থেকে বাইট, তাহলে 2 ঘরেতে গেলাম। সো দেখেন 2 বার 1024 গুণ 1024 দিছি। এখন বাইট থেকে এই যে কেবি, এই কেবির বিটা কি বলেন তো, বিট না বাইট? এমবি, এমবির বিটা কি, বিট না বাইট? বাইট। ওকে, এটা কিন্তু বাইট। সো এই বাইটটাকে আবার কি করতে হবে, বিটে কনভার্ট করতে হবে, তাহলে 1 বাইট সমান কত বিট? 8 বিট। সো আবার 8 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, সো এতগুলা বিট। তাহলে আমরা ছিলাম কোথায়, যে আমি হচ্ছে 500 এমবির একটা ডেটা ট্রান্সফার করব, তাই না? তাহলে আমার কাছে কত বিট আছে? এতগুলা বিট আছে। তাহলে এতগুলো বিটকে আমি একসাথে ট্রান্সমিট করব, একসাথে পাঠাবো? নো। কিভাবে পাঠাবো? এই বিটগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলবো, এই প্রত্যেকটা ভাগকে বলা হচ্ছে এক একটা প্যাকেট। এখন এই স্লাইডের চিত্র দিকে খেয়াল করেন। ঠিক আছে, এই যে দেখেন, এই যে এটা একটা প্যাকেট, এটা একটা প্যাকেট, এটা একটা প্যাকেট, তাহলে আমি 4টা প্যাকেটে ভাগ করে ফেলছি। দ্যাট মিন্স আমার কাছে যে ডেটাটা আছে এই ডেটাটাকে আমি 4 ভাগে ভাগ করছি, মানে 4টা প্যাকেটে ভাগ করছি। ভাগ করার পরে এই প্যাকেটগুলো ট্রান্সমিট করব, এক জায়গা থেকে অন্য জায়গায় যাব। ঠিক আছে, এখন কথা হইতেছে এই সোর্স থেকে ডেস্টিনেশনে যে এই প্যাকেটগুলো যাচ্ছে, এই প্যাকেটগুলো কিন্তু একটা চ্যানেল দিয়ে যে যাবে এমন না, মানে একটা পথে যে যাবে এমন না, ভিন্ন ভিন্ন পথে যেতে পারে। আবার সবগুলো প্যাকেট যে একই সময় যাবে এমনও না, ভিন্ন ভিন্ন সময়েও যেতে পারে। খেয়াল করেন ইন্টারনেট কিভাবে কাজ করে একটু ভালো করে বুঝবেন। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা যে ডেটাটা পাঠাচ্ছি ওই ডেটাটা বড় হইতে পারে, ওই বড় ডেটাটাকে আমরা কি করব, কয়েকটা ভাগে ভাগ করে ফেলবো। ঠিক আছে, ভাগ করে ফেলা হয়, এই প্রত্যেকটা ভাগকে বলা হচ্ছে এক একটা প্যাকেট, ডেটা প্যাকেট। এই প্যাকেটগুলো আবার ভিন্ন ভিন্ন ওয়েতে, ভিন্ন ভিন্ন মিডিয়ামে পাঠানো হচ্ছে। ঠিক আছে, মানে
একই পথে যাচ্ছে না। একই পথে যেতে পারে, আবার নাও যেতে পারে, ভিন্ন ভিন্ন পথে যাচ্ছে। আবার একই সময়েও নাও যেতে পারে, ভিন্ন ভিন্ন সময়েও যেতে পারে। ঠিক আছে? সো এই যে দেখেন, তাহলে ডেটাগুলো একসাথে যাচ্ছে না, আবার একই সময়ে যাচ্ছে না। তাহলে এখানে তো ডেটা মাঝখান দিয়ে কোথাও একটা ডেটা মিসিং হইতে পারে, হারাই যেতে পারে। একটা প্যাকেট ধরেন হারাই গেল, 4টা প্যাকেটে কনভার্ট করে আমরা পাঠাইছি, একটা প্যাকেট মাঝখান দিয়ে হারাই গেল। তাহলে আমি কি অরিজিনাল ডেটাটা পাচ্ছি ডেস্টিনেশনে? পাচ্ছি না কিন্তু, ঠিক আছে? তাইলে এই যে ডেটা যাতে হারায় না যায়, ঠিক আছে, সোর্স থেকে ডেস্টিনেশনে আমি একটা ডেটা পাঠাইলে ডেটাটা যেন মিসিং না হয়, হারায় না যায়, ঠিক আছে, বা কোনো ইন্টারাপ্ট না হয়, হ্যাঁ, এই জন্য কি করা হয়, এই যে আমি সোর্স থেকে ডেস্টিনেশনে যে ডাটাটা পাঠাচ্ছি, এই পাঠানোটা ট্রান্সমিশনকে 7টা লেভেলে ভাগ করা হয়, 7টা লেভেল, ঠিক আছে, 7টা লেভেলে ভাগ করে একটা মডেল তৈরি করা হয়। এই মডেলটাকেই বলা হচ্ছে ওএসআই রেফারেন্স মডেল। বুঝছেন আপনারা? এই আছেন তো সবাই, নাকি ঘুমাই গেছেন? স্যার একটু জটিল লাগে। জটিল লাগতেছে? কোথায় জটিল লাগছে বলেন। আচ্ছা, কে বুঝছে? বাকিরা কি আছে? দেখি আর কি আছে। নিহা, নিহা কি অবস্থা? নিহা মনে হয় কথা বললো। ইসরাত জাহান, ইসরাত কথা বলেন, আসেননি? স্যার স্যার বুঝি নাই। বুঝেন নাই? আর কে আছে? ফাতেমা, ফাতিমা ইসলাম রুমি, মারুফ, আশরাফুল, কি অবস্থা? আশরাফুল ইসলাম মারুফ, বুঝছেন নি? আশরাফুলের কথা শুনি না। এরপরে তানজিনা, হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওয়াইফাই চলে গেছে। আচ্ছা দেখি, আসবে মনে হয়, আপনারা থাকেন, আমি দেখি কি করা যায়।
বাকিরা দেখি বের হয়ে গেছে। সরি, আসলে বারবার ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, আমার ওয়াইফাইটা চলে গেছিল। আচ্ছা, ওকে, আমি রিপিট করি একটু। হ্যাঁ, আমি বলতেছিলাম যে শোনা যাচ্ছে তো নাকি? জি জি স্যার। স্যার। আমি বলতেছিলাম যে আমি হচ্ছে একটা ফাইল পাঠাবো। হ্যাঁ, ধরেন 500 এমবির একটা ফাইল আমি পাঠাইতে চাই। তাহলে আমি হচ্ছে সোর্স, আর যাকে পাঠাইতে চাচ্ছি সে হচ্ছে ডেস্টিনেশন। তাহলে এখানে দুইটা জিনিস আছে। হুম, মানে দেখেন, এই যে এই সোর্স থেকে একটা ফাইল পাঠাচ্ছি, কোথায় পাঠাচ্ছি? ডেস্টিনেশনে পাঠাচ্ছি। তাহলে আমার কাছে একটা ফাইল আছে, কত? ফাইলের সাইজ কত? 500 এমবি। এই যে 500 এমবির একটা ফাইল আমি পাঠাতে চাচ্ছি। এখন এই 500 এমবি ফাইলটাকে আমি কি করব? কয়েকটা সেগমেন্টে ভাগ করে ফেলবো। একসাথে পাঠাবো না, ঠিক আছে? একসাথে পাঠানো সম্ভব না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? কয়েকটা সেগমেন্টে ভাগ করে ফেলতে হবে। এই প্রত্যেকটা সেগমেন্টকে বা প্রত্যেকটা ভাগকে আমি বলতেছি এক একটা প্যাকেট। তাহলে আমরা এই বড় ডেটাটাকে কি করি? কয়েকটা ডেটা প্যাকেটে ভাগ করে ফেলি। হ্যাঁ, ভাগ করে তারপরে এই প্যাকেটগুলো সেন্ড করা হয়। ঠিক আছে, এখন কথা হইতেছে এই প্যাকেটগুলো কি একই পথে যাবে? অ্যান্সার হচ্ছে নো। প্যাকেটগুলো একই পথে যেতে পারে, আবার নাও পারে। আবার প্যাকেটগুলো কি একই সময়ে পৌঁছাবে ডেস্টিনেশনে? সেটার অ্যান্সারও নো। একই সময় পৌঁছাইতে নাও পারে। ঠিক আছে, একই সময় পৌঁছাইতেও পারে, আবার ভিন্ন ভিন্ন সময় পৌঁছাইতে পারে। তাহলে এখন কথা হইতেছে, ধরেন আমি যে আমার ডেটাটাকে আমি 4টা প্যাকেটে ভাগ করে সেন্ড করছি। এখন যদি মাঝখান দিয়ে একটা প্যাকেট হারাই যায়, ধরেন এই প্যাকেটটা হারাই গেল, এই প্যাকেটটা হারাই গেল, হারাই গেলে আমি কি অরিজিনাল ডেটাটা পাচ্ছি? পুরো ডেটাটা কি পাচ্ছি? ডেস্টিনেশন কি পাচ্ছে? না স্যার। ডেস্টিনেশন তো ওই ডেটা প্যাকেটটা পাচ্ছে না, বা আমার অরিজিনাল ডেটাটা পাচ্ছে না। তাহলে তো একটা রিলিয়েবল একটা কমিউনিকেশন তো হচ্ছে না, তাই না? আমি যে মেসেজটা পাঠাচ্ছি নিহাকে, ওই মেসেজটা তো নিহা পাচ্ছে না। মাঝখান থেকে একটা হারাই যাচ্ছে, বা আমি মেসেজ যতটুকু পাঠাচ্ছি অর্ধেক যাচ্ছে নিহার কাছে। তাহলে তো কমিউনিকেশনটা অ্যাপ্রোপ্রিয়েট একটা কমিউনিকেশন হচ্ছে না, রিলিয়েবল একটা কমিউনিকেশন হচ্ছে না। ঠিক আছে না? সো এই, যাতে করে মাঝখান দিয়ে কোনো প্যাকেট হারায় না যেতে পারে, ঠিক আছে, এবং ডেটা সিকোয়েন্স যাতে ঠিক থাকে, ধরেন কোন প্যাকেটের পরে কোন প্যাকেট সংযুক্ত হবে। আমি যে ডেটাটা পাঠাচ্ছি এই ডেটাটাকে তো ভাগ ভাগ করে পাঠাচ্ছি, তাহলে এটার একটা সিকোয়েন্স আছে না? এটা প্রথম ভাগ, এটা সেকেন্ড ভাগ, এটা থার্ড ভাগ, আছে কি না? এগুলোকে তো জি সিকোয়েন্সিয়ালি স্যার। অ্যাড করতে হবে। সিকোয়েন্সিয়ালি অ্যাড করলেই না আমি হচ্ছে একদম অরিজিনাল ডেটাটা ডেস্টিনেশন বুঝে পাবো। ঠিক আছে না? সো এই রিলিয়েবল কমিউনিকেশন যাতে হয়, ঠিক আছে, ডেটাটা আমি আমি এক্স্যাক্টলি যে ডেটাটা পাঠাচ্ছি ওই ডেটাটাই ওইরকমভাবেই যেন ডেস্টিনেশন রিসিভ করতে পারে। এই জন্য এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটাকে 7টা লেয়ারে ভাগ করা হয়। ঠিক আছে, বা একটা মডেল আকারে চিন্তা করা হয়, একটা মডেল। জাস্ট এই কমিউনিকেশনটাকে একটা রিলেবল কমিউনিকেশন যাতে হয়, মাঝখান দিয়ে যাতে ডাটা হারাই না যায়, বা ডেটার সিকোয়েন্স যাতে ঠিক থাকে, এটা মেনটেন করার জন্য একটা মডেল কল্পনা করা হয়। সেই মডেলটাকে বলা হয় হচ্ছে ওএসআই মডেল, ওএসআই রেফারেন্স মডেল। ক্লিয়ার? এখন জি স্যার। ওএসআই মডেলটা আসলে কি, কিভাবে কাজ করে, এটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, দেখেন এই ওএসআই মডেলে লেয়ার আছে 7টা লেয়ারে এটাকে ভাগ করা হয়। এক, প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, তারপর প্রেজেন্টেশন লেয়ার আছে, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, সর্বশেষ হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে, সো চলেন আমরা এই ওএসআই মডেলটা সম্পর্কে একটু দেখি যে এটা কিভাবে কাজ করে, এই 7টা লেয়ার কিভাবে কাজ করে।
এখন দেখেন এখানে কাজটা শুরু হয় আলটিমেটলি কোথা থেকে। কাজটা শুরু হয় হচ্ছে একদম উপর থেকে, এই অ্যাপ্লিকেশন লেয়ার থেকে। অ্যাপ্লিকেশন লেয়ারে চলেন আমরা পরের ফাইলটাতে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন এই যে অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে অরিজিনাল ডেটা। ধরেন আমি হচ্ছে একটা আপনাদেরকে যে 500 MB যে ফাইলটার কথা বলছিলাম সেটা হচ্ছে একটা স্লাইড। ধরেন আজকের ক্লাসের স্লাইডটা হচ্ছে আমি আপনাদেরকে পাঠাইতে চাই, তাহলে এই স্লাইডটাই হচ্ছে আমার অরিজিনাল ডেটা। ঠিক আছে, তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারে অরিজিনাল ডেটাই থাকে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন লেয়ারের ডেটাটা কি অরিজিনাল ডেটা, আমি যে ডেটা নিয়ে কাজ করতে যাচ্ছি। তাহলে এখানে কি করব, অ্যাপ্লিকেশন লেয়ারে কি করা হয়, মানে আমি নেটওয়ার্ক প্রতিষ্ঠার কাজটা করা হয়। দেখেন লেখা আছে যে ডেসক্রিপশন, নেটওয়ার্ক প্রসেস টু অ্যাপ্লিকেশন, মানে আমি যে এই ডেটাটা পাঠাবো, সো পাঠানোর জন্য আমাকে কি করতে হবে, একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হবে। তো এই ডেটা নিয়ে কাজ শুরু করছি, যে ডেটাটা নিয়ে কাজ শুরু করছি অরিজিনাল ডেটাটাকেই বলতেছি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে, এর পরের লেয়ারটা দেখেন প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারে কি করা হয়, এই অরিজিনাল ডেটাটাকে আমাদের হচ্ছে করার দরকার পড়ে, এনক্রিপ্ট করার দরকার পড়ে, এবং এটাকে কি বলে জিপ করার প্রয়োজন পড়ে। মানে এটা সরি, এটা হচ্ছে কি জানি বলে, আচ্ছা ফর এক্সাম্পল আমরা হচ্ছে আগে স্লাইডটাতে একটু ফিরে যাই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি তো এখানে ডেটাটাকে কি করছিলাম, কয়েকটা প্যাকেটে ভাগ করে ফেলছি না, কয়েকটা প্যাকেটে ভাগ করে প্যাকেটগুলোকে আমি সেন্ড করতেছি। এখন মাঝখান দিয়ে যদি কোনো হ্যাকার একটা প্যাকেট চুরি করে নেয়, ধরেন এটা একটা সেনসিটিভ ইনফরমেশন ছিল, আমি একটা ব্যাংক ট্রানজ্যাকশনের কথা যদি বলি, তাহলে এখান থেকে একটা প্যাকেট যদি মাঝখান দিয়ে হ্যাকাররা চুরি করে নেয়, তাহলে সে তো আমার ক্ষতি করতে পারে, তাই না? ক্ষতি করতে পারে কিনা? জি স্যার। এই জন্য আমরা এই প্যাকেটটাকে, এই ডেটা প্যাকেটটাকে কি করি, ডেটা প্যাকেটটাকে এনক্রিপ্ট করি। এনক্রিপ্ট মানে ডেটাটাকে অরিজিনাল ডেটা থেকে চেঞ্জ করে অন্য একটা ফরম্যাটে কনভার্ট করে ফেলি, যাতে করে কোনো হ্যাকার যদি এখান থেকে চুরিও করে তাহলে সে অরিজিনাল ডেটাটা বুঝতে পারবে না। ধরেন এখানে আমি আমার নাম ঠিকানা লিখে পাঠাইছি। ঠিক আছে, এখন এই নাম, আমার ডেজিগনেশন, আমার ঠিকানা, তিনটা জিনিস আছে। সো এই তিনটা জিনিসকে তিনটা প্যাকেট করছি। একটা প্যাকেটে আছে আমার নাম, একটা প্যাকেটে আছে আমার ঠিকানা, একটা প্যাকেটে আছে আমার ডেজিগনেশন। ওকে, সো এই ডেটাটা আমি সেন্ড করলাম, ধরে নিয়াকে সেন্ড করলাম। তাহলে তিনটা প্যাকেট আকারে সেন্ড হচ্ছে। এখন মাঝখান দিয়ে আমার যে ডেজিগনেশনের যে ইয়াটা বা আমার ঠিকানার যে প্যাকেটটা, এই প্যাকেটটা হ্যাকাররা চুরি করে নিল, বা এনিহাউ চুরি করে নিলে সে তো ধরেন ফর এক্সাম্পল হচ্ছে আমার ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে একটা হিডেন ডেটা, মানে এটা পাবলিক না, আমি এটা পাবলিক করতে চাই না। তাহলে হ্যাকাররা যদি নিয়ে নেয় তাহলে তো সে আমার ঠিকানা পেয়ে গেল, তাহলে তো এটা পাবলিক হয়ে গেল। ঠিক আছে না? এখন এই ডেটাটাকে যদি হ্যাকাররা, মানে এটা সিকিউরিটির জন্য কি করা হয়, এই ডেটাটাকে অরিজিনাল ডেটাটাকে চেঞ্জ করা হয়, অন্য কোনো ফরম্যাটে চেঞ্জ করে ফেলা হয়, যাতে করে হ্যাকাররা চুরি করলেও বুঝতে পারবে না যে এটা, এই ঠিকানাটা কি আসলে, মানে সে টেক্সটটা পড়তে পারবে না, পড়ে বুঝবে না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম। ধরেন আমি হচ্ছে নিহাকে একটা চিঠি লিখলাম, এখন চিঠির মধ্যে আমি এমনভাবে লিখলাম, ঠিক আছে, এটা শুধু নিহাই বুঝতে পারবে। মাঝখান দিয়ে যদি আশরাফুল এই চিঠিটা চুরি করে নেয় তাহলে এই আশরাফুল এই লেখা বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এই চিঠিটা আমি কি করলাম, আমার অরিজিনাল যে মেসেজটা, ওই মেসেজটাকে এমন একটা ফরম্যাটে কনভার্ট করলাম যাতে করে এই ফরম্যাটটা শুধুমাত্র যার কাছে পাঠাচ্ছি সেই বুঝতে পারবে। মাঝখান থেকে যদি কেউ চুরি করে সে কি করতে পারবে না, বুঝতে পারবে না। তাহলে অরিজিনাল ডেটাটাকে ওই একটা যে কোনো একটা ফরম্যাটে চেঞ্জ করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় এনক্রিপশন। হ্যাঁ, সো আমি যখন ডেটা পাঠাবো, এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবো, তখন আমাকে কি করতে হয়, ডেটা এনক্রিপ্ট করতে হয়। আবার আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এই ডেটাটাকে এটাকে বলে, আমরা জিপ ফাইল করি না, জিপ ফাইল করছেন আপনারা কখনো? জিপ না স্যার, করি নাই। জিপ ফাইল করতে পারেন না? না, এটাকে আচ্ছা ওকে ফাইন। জিপ ফাইলে আমরা আলটিমেটলি যেটা করি, দেখেন আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই, খেয়াল করেন।
ধরেন এখানে এই যে আইসিটি ল্যাব, এই ফাইলটার সাইজ কত একটু দেখি আমরা। এই ফাইলটার আমি প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গেলে দেখেন এই ফাইলের সাইজ কত। সাইজ হচ্ছে 2.09 MB। হ্যাঁ, এই ফাইলের সাইজ কত? 2.09 MB। 2.0 এখন আসেন আমি এই ফাইলটাকে জিপ করি। কিভাবে করব? রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করলে যে কম্প্রেস, ঠিক আছে, এই কম্প্রেস টু। কম্প্রেস মানে কি? চাপ দেওয়া, প্রেসার দেওয়া, ঠিক আছে, প্রেসার দিয়ে ছোট করে ফেলা। এখন আমি এটাকে জিপ ফাইল করলাম, দেখেন একটা জিপ ফাইল ক্রিয়েট হয়েছে, এই যে আইসিটি ল্যাব 1 আর কি। হ্যাঁ, এখন দেখেন তো এই ফাইলটা সাইজ কত, আমরা একটু দেখি। প্রপার্টিসে যান, দেখেন তো কত আছে সাইজ এটার, 1.55 MB। আর আগে কত ছিল? স্যার স্যার বোঝা যায় না স্যার। মানে স্ক্রিন দেখা যায় না নাকি কথা শোনা যায় না? না স্যার, স্ক্রিন একদম ঝাপসা, মানে একদম ছোট ছোট লেখা হলো। আচ্ছা, আমি মুখে বলতেছি, একটু শুনেন। হ্যাঁ, এটা জুম করা যাচ্ছে না। মানে আমি হচ্ছে ফাইলটাকে কম্প্রেস করছি, জিপ করছি। হ্যাঁ, জিপ করলে ফাইলের সাইজটা ছোট হয়ে গেছে। ফাইলের সাইজটা কি হয়েছে? ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে স্যার। এখানে দেখেন 1.55 MB হয়েছে। এখন জিপ করার পরে ফাইলটার সাইজ হয়েছে 1.55 MB। ঠিক আছে, আগে কত ছিল? আগে অরিজিনাল ফাইলটার সাইজ কত ছিল? কত এমবি ছিল? 2.09 MB। তাহলে ফাইলটা ছোট হয়েছে কিনা? তাহলে এই যে ছোট হওয়ার কাজটা, মানে অরিজিনাল ফাইলটাকে আমরা কম্প্রেস করে এটাকে ছোট করতেছি। ঠিক আছে, এটাকে বলে কম্প্রেশন। হ্যাঁ, যে ফাইলের সাইজ আমি কিছুটা কমায় ফেলতেছি, কম্প্রেস করে ফেলতেছি। তাহলে আমি যখন ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবো, তখন ফাইলের সাইজ যদি অনেক বড় হয়, তাহলে এই ফাইলটা যাইতে সময় বেশি লাগবে না? সময় জি বেশি স্যার। লাগবে কিনা? অবশ্যই বেশি লাগবে। সো এই ফাইলটাকে আমরা কি করব? এই ফাইলটাকে আমাদের কি করতে হয়? কম্প্রেস করতে হয়। কম্প্রেস করে এই ফাইলটাকে সাইজ ছোট করে ফেলতে হয়। এই জন্য দেখেন লিখছে, ডেসক্রিপশনে লিখছে হচ্ছে কি রিকগনাইজিং ডেটা লিখছে, প্রেজেন্টেশন লেয়ার। হ্যাঁ, রিকগনাইজিং ডেটা। আচ্ছা, যাই হোক, এটা দেখে বুঝবেন না অতটা। তাহলে এই লেয়ারে এসে, প্রেজেন্টেশন লেয়ারে এসে আমরা কি করব? ডেটাটাকে সিকিউরিটির জন্য এনক্রিপ্ট করব, যাতে করে কেউ চুরি করে না নিতে পারে। আর হচ্ছে আমার ডেটা সাইজটাকে ছোট করে ফেলবো। ডেটা সাইজটাকে কি করে ফেলবো? ছোট করে ফেলবো। তাহলে প্রেজেন্টেশন লেয়ারে এসে এই কাজটা করা হচ্ছে। অ্যাপ্লিকেশন লেয়ারে আমার অরিজিনাল ডেটাটা ছিল, আমি জাস্ট প্রসেস করা শুরু করছি পাঠানোর জন্য। প্রেজেন্টেশন লেয়ারে এসে এই ডেটাটাকে আমি কি করতেছি? কম্প্রেস করতেছি, মানে ছোট করে ফেলতেছি এবং এনক্রিপ্ট করতেছি, যাতে মাঝখান থেকে কেউ চুরি করতে না পারে। ঠিক আছে, এরপর আসেন সেশন লেয়ার, থার্ড লেয়ারে আসেন। থার্ড লেয়ারটা হচ্ছে সেশন লেয়ার। থার্ড লেয়ারে কি করা হয়? ধরেন আমি হচ্ছে, আমরা বলি না সেশন, আপনাদের হচ্ছে একটা টপিকের উপর একটা সেশন নিব। হ্যাঁ, বা ফর এক্সাম্পল আজকের আপনাদের ক্লাসটা হবে 1 ঘন্টার একটা সেশন হবে, বা 1 ঘন্টার একটা ক্লাস হবে। তাহলে দেখেন আমি কিন্তু টাইম বলে দিচ্ছি যে আজকের ক্লাসের ডিউরেশন কতটুকু হবে? 1 ঘন্টা হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে এই সেশন লেয়ারে এসে এরকম একটা টাইম লিমিট করা হয়। ঠিক আছে, একটা সেশন ম্যানেজমেন্ট করা হয় যে এত সময় ধরে ডেটাটা যাবে। টাইম বলে দেওয়া হয় যে আমি যে ডেটাটা পাঠাচ্ছি, এই ডেটাটা কত সময় ধরে যাবে? এত সময় ধরে যাবে। তাহলে এখানে একটা টাইম নির্ধারণ করে দেওয়া হয় সেশন লেয়ারে এসে। বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, এখন আসেন পরবর্তী লেয়ারে, ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার কি করে? ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে আপনার ডিভাইসের সাথে আমার ডিভাইসটা সংযুক্ত করে। মানে আমি তো ডেটাটা আলটিমেটলি আপনার ডিভাইসেই পাঠাবো, তাই না? সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাবো। তাহলে আমি হচ্ছে সোর্স, আমি পাঠাচ্ছি, আপনি হচ্ছে ডেস্টিনেশন। তাহলে আপনার ডিভাইসের সাথে আমার ডিভাইসটা তো কানেক্ট করতে হবে, নাহলে তো ডেটা যেতে পারবে না। সো এই কানেক্ট করার যে কাজটা যে লেয়ারে করা হয়, ওটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। হ্যাঁ, মানে কাজগুলোকে ভাগ ভাগ করে ফেলা হয়েছে লেয়ারে, 7টা লেয়ারে, যে আমি একটা ডেটা সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠানোর জন্য কি কি কাজ করতেছি, এই কাজগুলোকে জাস্ট 7টা লেয়ারে ভাগ করা হয়েছে। ওকে, তাহলে ট্রান্সপোর্ট লেয়ারে এসে কি করা হচ্ছে? নেটওয়ার্ক এস্টাবলিশ করা হচ্ছে। ঠিক আছে, যে আমার ডিভাইসের সাথে আপনার ডিভাইসটা কি করা হয়েছে? কানেক্ট করা হয়েছে। এরপরে আসেন নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার হচ্ছে, স্যার ক্লাসটা শেষ হয়ে যাবে স্যার, 2 মিনিট। 2 মিনিট।
স্যার আর আমাদের হচ্ছে স্যার যে ক্লাসগুলো স্যার মানে কিছুটা কম বুঝতেছি স্যার অনেকটা, এগুলো যদি আমাদের অফলাইনে নেন এটা ভালো হবে আর কি, যেহেতু প্রজেক্টর আছে স্যার ওই জন্য বলতেছি। আচ্ছা, যদি অফলাইনে স্যার নিব, তার আগে অনলাইনটা ইন্টারেক্টিভ করতে হবে আর কি, অনলাইনটাই অফলাইনে ইফেক্টিভ যদি করতে নেন স্যার হবে। তাহলে আমরা হচ্ছে কিছু নোট করলে ওইটা জিনিসটা একটু মনে থাকবে স্যার, বাট এটা অনলাইনে স্যার এতটা বোঝা যায় না স্যার। আচ্ছা ওকে, আমরা নিউ নিউ লিংকে জয়েন করো, তারপরে বলতেছি। ওকে, ঠিক আছে। হুম, হুম, হুম। আচ্ছা, আশরাফুল যে কথা বলতেছিল আর কি, অফলাইনে নেওয়ার ব্যাপারটা। অফলাইনে তো সবাই আসতে পারবে কিনা এটা একটা ম্যাটার। সেটার আগে আমরা যেটা করি স্যার সেটা হচ্ছে, হুম, বাকিদেরকে জিজ্ঞেস করুন ওনারা কি বলে। সবাই তো দূরে দূরে আসতে পারবে কিনা। আচ্ছা, ওইটা ওইটা পরের হিসাব, ঠিক আছে। আমি আগে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা কোশ্চেন করেন, ঠিক আছে, বারবার কোশ্চেন করেন। তাহলে বারবার, ধরেন একটা জিনিস আমি বারবার বুঝাই, কয়েকবার বললে তো বুঝবেন, একবারে না বুঝলে দুইবার বললে তো বুঝবেন, না হলে তিনবার বললে তো বুঝবেন, তাই না? সো কোশ্চেন করেন, ঠিক আছে, আমাকে ইন্টারাপ্ট করেন, করে কোশ্চেন করেন, ঠিক আছে। এটা কন্টিনিউ করেন, তারপরে দেখি ওটা অফলাইনের ব্যাপারটা আমরা দেখব, না হয় পরে নেওয়া যায় কিনা, ঠিক আছে। সবাই কথা বলবেন, ওকে। জি স্যার। এখন আসেন, আমরা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে কি করলাম, ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশন দুইটাকে কানেক্ট করলাম, ঠিক আছে। এরপর হচ্ছে কি করব, নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার কি করবে, নেটওয়ার্ক লেয়ার হচ্ছে, ধরেন আমি দুইটা ডিভাইসকে, সোর্স আর ডেস্টিনেশনকে কানেক্ট করছি ডেটা পাঠানোর জন্য। এখন এখানে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, নেটওয়ার্ক তৈরি করে ডেটাটা সোর্স থেকে নিয়ে ডেস্টিনেশনে পৌঁছায় দিতে হবে না। সো এই কাজটা যে লেয়ারটা করবে সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, ঠিক আছে। তারপরে ডেটা লিঙ্ক লেয়ারে কি হবে, ডেটা লিঙ্ক লেয়ারে হচ্ছে আপনার দেখেন এখানে ম্যাক অ্যাড্রেস নিয়ে পরস্পরকে কানেক্ট করে আর কি। মানে এক্স্যাক্টলি হয় কি, আমরা যখন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা পাঠাচ্ছি, ঠিক আছে না। এখন নেটওয়ার্কে তো অনেকগুলো কম্পিউটার থাকে। ধরেন আমরা এখানে একসাথে ক্লাস করতেছি কয়জন, ধরেন 10 জন। তো 10 জনের একটা নেটওয়ার্ক আছে। এখন আমি যদি এই 10 জনের মধ্যে স্পেসিফিকভাবে একজনকে একটা ডেটা পাঠাইতে চাই, একটা পিকচার পাঠাইতে চাই, একজনকেই পাঠাবো, তাহলে আমি হচ্ছে সোর্স, এখানে কিন্তু ডেস্টিনেশন আছে আপনারা বাকি 9 জন।
তাহলে যে কোনো একজনের কম্পিউটারে কিন্তু চলে যেতে পারে, কিন্তু আমি তো যে কোনো একজনকে পাঠাইতে চাচ্ছি না, আমি স্পেসিফিকভাবে একজনকে পাঠাইতে চাচ্ছি। ঠিক আছে? সো এই স্পেসিফিকভাবে একজনকে কিভাবে পাঠাবো, তাহলে তাকে আমাকে চিনতে হবে, তার নাম জানতে হবে। ধরেন আমি নিহাকে পাঠাইতে চাই, তাহলে নিহার নামটা লাগবে। সো ডেটা লিঙ্ক লেয়ারে কি হয়, আমি যে এক্স্যাক্ট যে ডেস্টিনেশন আমার যে কম্পিউটার, ওই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস যেটা, ওই ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে কানেক্ট করা হয়, মানে একদম কম্পিউটার টু কম্পিউটার কানেক্ট করা হয় এই ডেটা লিঙ্ক লেয়ারে এসে। ঠিক আছে? তারপর ডেটাটা যায় আর কি। তারপরে ফিজিক্যাল লেয়ার, ফিজিক্যাল লেয়ারটা হচ্ছে একদম লো লেভেল লেয়ার। হ্যাঁ, মানে এটা হচ্ছে ডেটাটা হচ্ছে এই লেভেলে এসে একদম কিসে কনভার্ট করা হয়, মানে আমি আগে যে কথাটা বলছিলাম আর কি, যে আমি ডেটাটা যখন পাঠাচ্ছি তখন অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় কনভার্ট করে তারপরে পাঠাচ্ছি। দ্যাট মিন্স আমি যখন যে ডেটাটা পাঠাচ্ছি এই ডেটাটা কোন ফরম্যাটে পাঠাচ্ছি, বাইনারি বিট আকারে পাঠাচ্ছি, তাই না? কি আকারে পাঠাচ্ছি? বাইনারি বিট আকারে, এটাই তো পাঠাচ্ছি। তাহলে ফিজিক্যাল লেয়ারে এসে এই ডেটাটাকে একদম বাইনারি বিটে কনভার্ট করে ফেলা হয়। ঠিক আছে? এখন আসেন, তাহলে প্রথমে ছিল অ্যাপ্লিকেশন লেয়ার। আমি আবার রিপিট করতেছি, একটু দেখেন বুঝতে অসুবিধা হয় কিনা। প্রথম কথা হচ্ছে এখানে আমি কি করতে চাচ্ছি, আলটিমেটলি আমি করতেছি কি একটা ডেটা আমি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাচ্ছি। তাহলে যে জায়গায় থেকে পাঠাচ্ছি এটাকে বলতেছি সোর্স, আর যে জায়গায় পাঠাবো ওইটাকে বলতেছি ডেস্টিনেশন। তাহলে সোর্স থেকে ডেস্টিনেশনে আমি একটা ডেটা পাঠাবো। তাহলে প্রথমে আমরা কি করি, এই যে পাঠাবো, এই পাঠাতে যে কাজ করতে হয় এই কাজগুলোকেই আমরা 7টা লেয়ারে ভাগ করতেছি। ধরেন 7টা কাজ করব আমি, আমার এই এক জায়গা থেকে অন্য জায়গাতে একটা ডেটা পাঠানোর জন্য আমাকে 7টা কাজ করতে হয়, বা যে কাজগুলো করতে হয় কাজগুলোকে আমি 7টা ভাগে ভাগ করতেছি, 7টা লেয়ারে ভাগ করতেছি। ওকে, সো প্রথম লেয়ারটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এই অ্যাপ্লিকেশন লেয়ারে আমি জাস্ট কাজ শুরু করছি আমার অরিজিনাল ডেটাটা নিয়ে। ধরেন আমি একটা পিকচার পাঠাচ্ছি, তাহলে এখানে আমার পিকচারটা নিয়ে আমি কাজ শুরু করছি, তাহলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে? এখন সেকেন্ড প্রেজেন্টেশন লেয়ারে যে কি করতেছি, আমার এই পিকচারটাকে একটু কম্প্রেস করে সাইজটা ছোট করে ফেলতেছি, যাতে করে এটা তাড়াতাড়ি পাঠানো যায়। আবার এটা যাতে মাঝখান থেকে কেউ চুরি করতে না পারে এই জন্য এটাকে এনক্রিপ্ট করতেছি। ঠিক আছে? তাহলে প্রেজেন্টেশন লেয়ারে এসে এটাকে কি করতেছি, সাইজ ছোট করতেছি এবং এটা সিকিউরিটির জন্য এনক্রিপ্ট করতেছি। ঠিক আছে? তারপর সেশন লেয়ারে এসে কি করতেছি, সেশন লেয়ারে এসে আমি একটা টাইম বা একটা সেশন ক্রিয়েট করতেছি, যে এত সময় ধরে আমার ডেটাটা ট্রান্সমিট হবে। মানে আমি যে সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটাটা পাঠাচ্ছি এই ডেটাটা যাইতে এত সময় লাগবে, এত সময় ধরে ট্রান্সমিট হবে। ঠিক আছে? ধরেন একটা এক্সাম্পল যদি বলি, হচ্ছে আমি কলেজে যেতে চাই, আমি আমার বাসা থেকে কলেজে যেতে চাই, তাহলে আমি কত সময় ধরে কলেজে যাব। তাহলে দেখেন আমি যাচ্ছি কোথা থেকে, আমি আমার বাসার থেকে কলেজে যাচ্ছি, তাহলে আমার সোর্স হচ্ছে আমার বাসা, ডেস্টিনেশন হচ্ছে কলেজ। তাহলে বাসার থেকে কলেজে যেতে কত সময় লাগতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে একটা সেশন ম্যানেজমেন্ট। ঠিক আছে? যে আমি বলে দিচ্ছি আমার ডেটাটা এত সময় ধরে ট্রান্সমিট হবে। এখন দেখেন এই যে 3টা লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এই 3টা লেয়ারেই আমি কাজ করছি আমার অরিজিনাল ডেটা নিয়ে, মানে আমার কাছে যে পিকচারটা আছে এই পিকচারটা নিয়েই কাজ করছি। ঠিক আছে? এখন আসেন ট্রান্সপোর্ট লেয়ারে যে কি করলাম, ট্রান্সপোর্ট লেয়ারে যে আমি আমার বাসা আর কলেজ এই দুইটার মধ্যে একটা কি করলাম, সংযুক্ত করলাম, মানে একটা রাস্তা বের করলাম, যে এই রাস্তা দিয়ে বা আমার বাসা থেকে কলেজে যাওয়া যাবে। ঠিক আছে? তাহলে এই রাস্তাটা কি করছে, আমার বাসা আর কলেজ দুইটাকে কি করছে, পরস্পরের মধ্যে সংযোগ তৈরি করছে। তাহলে ট্রান্সপোর্ট লেয়ারে এসে এই সংযোগটা তৈরি করা হয়। ঠিক আছে? কানেক্টিভিটিটা তৈরি করা হয়, যে আমার কম্পিউটার আর আমি আমার ডেস্টিনেশন কম্পিউটারটাকে সংযুক্ত করা হইলো, একটা পথ তৈরি করা হলো, এই পথ দিয়ে ডেটাটা যেতে পারবে। তারপর নেটওয়ার্ক লেয়ারে এসে এই যে ডেটাটা যে যেতে পারবে, এখন ডেটাটা তো নিয়ে যেতে হবে, এই নিয়ে যাওয়ার জন্য কি লাগবে, নেটওয়ার্ক লাগবে। সো এখানে এসে নেটওয়ার্ক লেয়ারে এসে কি করা হয়, নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয় যেটার মাধ্যমে ডেটাটা যেতে পারবে। ঠিক আছে? ধরেন ফর এক্সাম্পলটা হচ্ছে এরকম, যে আমি আমার কলেজ থেকে আমার বাসা থেকে যাচ্ছিলাম কলেজে, তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারে আমি কাজ শুরু করছি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারে এসে কি করছি, আমি যে যাচ্ছি, আমি আমাকে যাতে কেউ অ্যাটাক করতে না পারে, আমার যাতে কেউ ক্ষতি না করতে পারে, এজন্য আমার সাথে আমি বডিগার্ড নিছি। ঠিক আছে? এবং আমি যে গাড়িটাতে যাব এই গাড়িটা ধরেন পথটা যদি সরু হয় বা তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি হচ্ছে একটা ছোট গাড়ি ইউজ করব, অনেক বড় গাড়ি ইউজ করব না। ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। সেশন লেয়ারে এসে কি হলো, সেশন লেয়ারে এসে বললাম যে আমি বলছি যে আমি এত সময়ের মধ্যে কলেজে যেতে চাই, ধরেন 5 মিনিটে আমার বাসাতে আমি কলেজে যাব।
ট্রান্সপোর্ট লেয়ারে এসে কি করা হয়েছে, একটা রাস্তা তৈরি করা হয়েছে, আমার বাসার থেকে কলেজ পর্যন্ত একটা রাস্তা তৈরি করা হয়েছে। নেটওয়ার্ক লেয়ারে এসে এখন রাস্তা আছে, তাহলে আমাকে নিয়ে যাবে কে? নিয়ে যাওয়ার জন্য গাড়ি লাগবে। সো এই গাড়িটাই হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। দেখেন এই নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে আলটিমেটলি এটাই বলা হচ্ছে যে আমার পথ আছে, এখন রাস্তা আছে। ট্রান্সপোর্ট লেয়ারে আমি রাস্তা তৈরি করছি আমার বাড়ির থেকে কলেজ পর্যন্ত। তাহলে এখন শুধু রাস্তা তৈরি করলে তো হবে না, আমার যাওয়ার জন্য গাড়ি লাগবে। ওই গাড়িটাই হচ্ছে নেটওয়ার্ক, ঠিক আছে? সো নেটওয়ার্ক লেয়ারে এসে নেটওয়ার্ক এস্টাবলিশ করা হয় যাতে করে ডেটাটা সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে পারে, ঠিক আছে? ডেটা লিঙ্ক লেয়ারে কি করা হয়? ডেটা লিঙ্ক লেয়ারে যে আমি যাচ্ছি কোথায়, বাড়ির থেকে কলেজেই যেতে হবে আমাকে, ঠিক আছে? যাতে আমি কলেজে এক্স্যাক্টলি কলেজেই পৌঁছাই, সেই জন্য কলেজের অ্যাড্রেসটাকে সোর্সের সাথে কি আমার বাসার সাথে অ্যাটাচড করা হয়। মানে আমি এক্স্যাক্টলি কলেজের যে লোকেশনটা, ওই লোকেশনটা আমাকে দেওয়া হয়, ঠিক আছে? মানে সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে এন্ড টু এন্ড মানে একদম সরাসরি কানেক্ট করা হয়, ঠিক আছে? যাতে ডেটাটা এক্স্যাক্টলি আমি যে কম্পিউটারে পাঠাতে চাচ্ছি ওই কম্পিউটারে যেতে পারে। ফিজিক্যাল লেয়ারে এসে কি করি, এখন ডেটা পাঠাবো, সব কাজ শেষ, এখন পাঠাই দিব। এখন তাহলে কি করতে হবে, এই ডেটাটাকে বাইনারিতে কনভার্ট করে ফেলতে হবে, ঠিক আছে? সো ফিজিক্যাল লেয়ারে এসে ডেটাটাকে বাইনারিতে কনভার্ট করে ডেটাটা পাঠাই দেওয়া হয়, ঠিক আছে? এই ছিল আলোচনা। এখন দেখেন এখানে আরও কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। এই অ্যাপ্লিকেশন লেয়ারে কিছু প্রোটোকল কাজ করে, ঠিক আছে? এইদিকে দেখেন বাম এই যে এক্সাম্পল প্রোটোকল, এই প্রোটোকলগুলো দেওয়া আছে। প্রোটোকলগুলো হচ্ছে রুলস, ঠিক আছে? যে অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি রুলস আমি ফলো করতেছি, তারপর প্রেজেন্টেশন লেয়ারে আমি কি কি প্রোটোকল ইউজ করতেছি, কি কি রুলস ফলো করতেছি, সেশন লেয়ারে কি কি প্রোটোকল ফলো করতেছি, ঠিক আছে? প্রত্যেকটা লেয়ারে আমি কি কি রুলসে কাজ করতেছি, আমার কাজগুলোকেই তো আমি এই 7টা লেয়ারে ভাগ করছি ডেটা ট্রান্সমিটের জন্য, তাই না? সো এখন দেখেন আরেকটা জিনিস খুব মনে রাখতে হবে, প্রোটোকলগুলো মনে রাখতে হবে। থার্ড হচ্ছে এই প্রথম 3টা লেয়ারে আমি কাজ করছি অরিজিনাল ডেটা নিয়ে, ডেটার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। ট্রান্সপোর্ট লেয়ারে এসে যখন কাজ করছি তখন ডেটাগুলোকে সেগমেন্টে ভাগ করছি, সেগমেন্ট বা ডেটাগ্রামে ভাগ করছি, ঠিক আছে? নেটওয়ার্ক লেয়ারে যখন আসছি তখন এটাকে প্যাকেটে ভাগ করে ফেলছি, প্যাকেট। তাহলে প্রথমে হচ্ছে সেগমেন্ট, তারপর হচ্ছে প্যাকেট। সেগমেন্টটা একটু বড়, প্যাকেটটা আরেকটু ছোট, ঠিক আছে? তাইলে প্রথমে সেগমেন্টে ভাগ করলাম, অরিজিনাল ডেটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করলাম। নেটওয়ার্ক লেয়ারে সেই সেগমেন্টটাকে আরও কয়েকটা প্যাকেটে ভাগ করলাম। এই ডেটা লিঙ্ক লেয়ারে এসে এই প্রত্যেকটা প্যাকেটকে আরও কয়েকটা ফ্রেমে ভাগ করলাম, ফ্রেম, ঠিক আছে? আর ফাইনালি ফিজিক্যাল লেয়ারে এসে এগুলোকে বিটে, বাইনারি বিট 0 আর 1-এ কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? এই ছিল ওএসআই মডেল। এখন বলেন কার কি কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? স্যার আপাতত তো কোশ্চেন নেই, কিন্তু এটা ভালো করে পড়তে হবে, আমার মনে হয় এটা মুখস্থ করতে হবে স্যার। হ্যাঁ, একটু পড়লে বুঝবেন। এই যে এখানে আমি একটু ডিটেলস রাখছি, ঠিক আছে? এই ডিটেলস পড়বেন। আর দেখি আমি হচ্ছে আজকের মধ্যে এই ক্লাসের ইটা দিব, হচ্ছে কি বলে, রেকর্ডটা দিব, সাথে সাথে নোটসও দিব, ঠিক আছে? আপনারা পড়েন, পড়ে যদি তারপরেও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন, কোশ্চেন করবেন, ঠিক আছে? ওকে, চলেন এখন আমরা তাহলে সামনের দিকে আগাই। আমার এই স্লাইডটা খেয়াল করেন। আচ্ছা, প্রেজেন্ট করে নিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, ওকে। এখন দেখেন ইন্টারনেট অ্যাড্রেসিং। হ্যাঁ, এখন ধরেন আমি হচ্ছে, এটা হচ্ছে আমার কম্পিউটার 1, হ্যাঁ, এটার নাম দিলাম 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3 নম্বর কম্পিউটার। এখন এই 1 নম্বর কম্পিউটার থেকে আমি 2 নম্বর কম্পিউটারে একটা ডেটা পাঠাইতে চাই। 1 নম্বর কম্পিউটার থেকে একটা ডেটা 2 নম্বর কম্পিউটারে পাঠাইতে চাই। ধরেন এই ফার্স্ট অফ অল এই 3টা কম্পিউটার নিয়ে একটা নেটওয়ার্ক আছে, এই 3টা কম্পিউটারের মধ্যেই একটা সংযোগ আছে, একটা নেটওয়ার্ক আছে। এখন আমি চাচ্ছি হচ্ছে কম্পিউটার 1 থেকে কম্পিউটার 2-তে একটা ডেটা পাঠাইতে। তাহলে এই কম্পিউটার 2-কে আমি দুইভাবে চিনতে পারি, দুইভাবে, মানে 2টা আইডেন্টিটি থাকতে পারে এখানে। প্রত্যেকটা কম্পিউটারে 2টা আইডেন্টিটি থাকতে পারে। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে? মানে এই কম্পিউটারের একটা নাম,
এই নামটাকে বলতেছি ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। এই ফিজিক্যাল অ্যাড্রেসটাকে আবার বলি ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। পরে আছে ডিটেলস, আপনারা জাস্ট এখান থেকে একটু বুঝেন। তাইলে প্রত্যেকটা কম্পিউটারকে চেনার দুইটা উপায়, একটা হচ্ছে তার ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে আর একটা হচ্ছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে। এই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেসটা কেমন, ধরেন আমরা তো হচ্ছে আমাদের সবার কমন একটা পরিচয় আছে, আমরা হচ্ছে মানুষ। আবার প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের একটা আলাদা নাম আছে, ঠিক আছে। সো নাম দিয়ে কিন্তু আমরা স্পেসিফিকভাবে একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারি। যেমন আমি হচ্ছে নাসিম, নেহা, আশরাফুল, প্রত্যেকের একটা ভিন্ন ভিন্ন নাম। সো কম্পিউটারের একটা ভিন্ন ভিন্ন নাম আছে, এটাকে বলতেছি ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে, বা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তাহলে কম্পিউটারের ফিজিক্যাল মানে যে নামটা ওইটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। আরেকটা আইডেন্টি আছে হচ্ছে আইপি অ্যাড্রেস। মানে আমি যখন কোনো নেটওয়ার্কে সংযুক্ত হচ্ছি, ধরেন এখানে তো একটা নেটওয়ার্ক আছে না, 3টা কম্পিউটার নিয়ে একটা নেটওয়ার্ক আছে, তাহলে এই নেটওয়ার্কের একটা আইডেন্টিটি আছে। এই আইডেন্টিটিটাকে বলতেছি আমরা আইপি অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে আমরা যখন কোনো কম্পিউটারে কোনো নেটওয়ার্কে সংযুক্ত হই, ধরেন আমার ল্যাপটপটা একটা নেটওয়ার্কে সংযুক্ত করছি, সো তখনই আমার এই ল্যাপটপের একটা আইপি অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, হ্যাঁ, মানে এই অ্যাড্রেস দিয়ে আমি কি করতে পারবো, কমিউনিকেট করতে পারবো এই নেটওয়ার্কের সাথে, ঠিক আছে। তাইলে বুঝছেন তো আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস দুইটার মধ্যে ডিফারেন্টটা কি বুঝছেন? নেহা, বলতে হবে তো, কথা বলেন, বুঝলে বলেন, না বুঝলেও বলেন। স্যার আবার বুঝিয়ে দেন। আচ্ছা দেখেন, আমি বললাম যে প্রত্যেকটা কম্পিউটারের দুইটা আইডেন্টিটি হতে পারে, দুইটা পরিচয় হতে পারে। আমি একটা এক্সাম্পল মনে হয় বলছিলাম আগের ক্লাসে আপনাদের, যে আপনারা যখন কলেজে ভর্তি হয়েছেন তখন আপনার দুইটা পরিচয়। আপনি যে আমার কলেজের স্টুডেন্ট, আপনাকে আমি দুইভাবে চিনতে পারি, ঠিক আছে। এখন আপনাকে দুইভাবে চিনতে পারি। এখন এই দুইটা পরিচয়ের মধ্যে একটা হচ্ছে নাম, আপনার নাম, যে পরিচয়টা হচ্ছে আপনি কলেজেও পরিচিত আবার বাইরেও পরিচিত, যে কোনো জায়গায় পরিচিত নামের মাধ্যমে। আর আপনি যখন কলেজে ভর্তি হয়েছেন তখন আপনার একটা রোল নাম্বার দেওয়া হয়েছে, রোল নাম্বার। সো আমি রোল নাম্বার দিয়ে আপনাকে খুঁজে পেতে পারি না, খুঁজে পেতে পারি কিনা, কথা বলেন। জি স্যার। আপনার রোল নাম্বার দিয়ে আমি খুঁজে পেতে পারি। এখন বললাম রোল নাম্বারটা কখন আসছে, যখন আপনি কলেজে ভর্তি হয়েছেন তখন কলেজে। হচ্ছে আপনার রোল নাম্বারটা আসছে। আপনি যদি কলেজে ভর্তি না হইতেন তাহলে কি আপনার রোল নাম্বার থাকতো? না স্যার। থাকতো না। তখন আপনাকে আইডেন্টিফাই করব কিভাবে? আপনাকে নামের মাধ্যমে, ঠিক আছে। আর আপনি যখন কলেজে ভর্তি হয়েছেন তখন আপনাকে আইডেন্টিফাই করব রোল নাম্বারের মাধ্যমে, কারণ একই নামে তো অন্য আরেকজন থাকতে পারে, জি আশরাফুল স্যার, নামে তো এক্স্যাক্টলি। অনেকেই থাকতে পারে, ঠিক আছে। তাইলে দেখেন, এই প্রত্যেকটা কম্পিউটারের একটা করে নাম আছে, এই নামটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আর এই কম্পিউটারগুলো যখন নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হয় তখন এটার আরেকটা আইডেন্টিটি যুক্ত হয়, তাদের আরেকটা পরিচয় যুক্ত হয়, এই পরিচয়টা হচ্ছে আইপি অ্যাড্রেস। দেখেন তো মিলাইতে পারেন কিনা। যখন আপনি কলেজে ভর্তি হন নাই তখন আপনার একটা আইডেন্টিটি ছিল, সেটা হচ্ছে আপনার নাম, ওইটা কম্পিউটারে খেলতে বলতেছি, ওইটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আর যখন আপনি কলেজে ভর্তি হয়েছেন তখন আপনার আলাদা আরেকটা আইডেন্টিটি হয়েছে, সেটা হচ্ছে আপনার রোল নাম্বার। এই রোল নাম্বার দিয়ে আপনাকে চিনতে পারি। এই রোল নাম্বার কখন আসছে? যখন আপনি কলেজে ভর্তি হয়েছেন। সো একইভাবে একটা কম্পিউটার যখন একটা নেটওয়ার্কে সংযুক্ত হবে তখন তার আরেকটা আইডেন্টিটি যুক্ত হবে, যে আইডেন্টিটির মাধ্যমে তাকে আমি স্পেসিফিকভাবে চিনতে পারতে পারি। এই আইডেন্টিটিটা হচ্ছে আইপি অ্যাড্রেস। ওকে দেন, এখন দেখেন, এই যে আমি বলছিলাম না যে প্রথম যে আইডেন্টিটির কথা বলছিলাম ম্যাক অ্যাড্রেস, এখানে দেখেন ম্যাক অ্যাড্রেসের কথা বলা আছে। ম্যাক অ্যাড্রেসটাকে আমরা বলি ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। এটা কারা নির্ধারণ করে? এরা হচ্ছে এই যে IEEE নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা হচ্ছে ম্যাক অ্যাড্রেস নির্ধারণ করে।
ম্যাক অ্যাড্রেসটা কোথায় থাকে? ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কম্পিউটার একটা নিক কার্ড থাকে, নিক কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। যে কার্ডটা হচ্ছে আমাদের কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে, পরিচিত করে, নিক কার্ড। এই নিক কার্ডের মধ্যে এই ফিজিক্যাল অ্যাড্রেসটা লেখা থাকে। প্রত্যেকটা কম্পিউটারে এই ফিজিক্যাল অ্যাড্রেসগুলো আলাদা হয়, ঠিক আছে? এখন এটার ফরম্যাটটা কেমন, ম্যাক অ্যাড্রেসের ফরম্যাটটা কেমন? ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে, দেখেন ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে 48 বিটের একটা নাম, 48 বিটের একটা নাম। এই নামটাকে এভাবে লেখা হয়, যে আমি লিখছি এই যেটি, দেখেন প্রথম আছে 1A, তারপরে কোলন দিয়ে দিয়ে আলাদা করা হয়েছে। কয়টা সেগমেন্টে ভাগ করা হয়েছে? 6টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা সেগমেন্টে 2 বিট করে, দেখেন দুইটা করে ডিজিট আছে। 6টা সেগমেন্ট আছে, 6টা সেগমেন্টে প্রত্যেকটা সেগমেন্টে 2টা করে ডিজিট আছে। এই প্রত্যেকটা ডিজিট হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার। আপনারা ইন্টারে পড়ছিলেন না নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল নাম্বার মনে আছে? হেক্সাডেসিমেল জি নাম্বার স্যার, মনে আছে? ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি করছিলাম স্যার, অক্টাল। হ্যাঁ, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, সেই হেক্সাডেসিমেল নাম্বার। তাহলে দেখেন এই যে ম্যাক অ্যাড্রেসের মধ্যে যে 6টা পোর্শন থাকে, 6টা সেগমেন্ট থাকে, এই 6টা সেগমেন্টের মধ্যে যে 12টা অক্ষর আছে বা 12টা নাম্বার আছে, এই প্রত্যেকটা এক একটা হেক্সাডেসিমেল নাম্বার। তাহলে বলেন তো একটা হেক্সাডেসিমেল নাম্বার সমান কত বিট বাইনারি? 4 বিট বাইনারি, 4 বিট বাইনারি, ঠিক আছে? একটা হেক্সাডেসিমেল নাম্বারকে আমি যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে 4 বিট বাইনারি পাওয়া যায়। তাহলে এখানে টোটাল বিট কয়টা আছে? 424, সরি, এখানে হেক্সাডেসিমেল নাম্বার কয়টা আছে? 6 দুগুণে 12টা, তাহলে 4 12 48, তাহলে টোটাল 48 বিটের একটা ম্যাক অ্যাড্রেস থাকে। মানে ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে 48 বিটের হয়। কিভাবে হয়? ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে এমন, এটা হেক্সাডেসিমেল নাম্বারে লেখা থাকে। এখানে হেক্সাডেসিমেল নাম্বার কয়টা থাকে? 6 দুগুণে 12টা, 6টা সেগমেন্টে 12টা হেক্সাডেসিমেল নাম্বার থাকে। এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কত বিট হবে? 48 বিট হবে। এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস। এখন চলেন আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেস হচ্ছে ওই যে বললাম যে যখন আমরা কোনো নেটওয়ার্কে সংযুক্ত হব তখন ওই নেটওয়ার্কের একটা আইডেন্টিটি থাকে। প্রত্যেকটা কম্পিউটার আলাদা একটা পরিচয় যুক্ত হয়, ওই পরিচয়টা হচ্ছে আইপি অ্যাড্রেস। দেখেন তো এই লেখাটা একটু পড়েন। অ্যান আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ইজ এ ইউনিক নিউমেরিক্যাল লেভেল, হ্যাঁ, স্বতন্ত্র নিউমেরিক্যাল লেভেল অ্যাসাইন টু এভরি ডিভাইস কানেক্টেড টু এ নেটওয়ার্ক। মানে যখন একটা কম্পিউটার কোনো নেটওয়ার্কে সংযুক্ত হয় তখন তাকে একটা আইডেন্টিটি অ্যাসাইন করা হয়, একটা পরিচয় যুক্ত করা হয়। এই পরিচয়টাই হচ্ছে আইপি অ্যাড্রেস। এখন আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। এ কেউ কি জয়েন করতে চাচ্ছে? নো, ঠিক আছে। সো এই আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। IPv4টা কেমন দেখেন, এখানে একটা IPv4 অ্যাড্রেস লেখা আছে 192.168.1.1, মানে 192.168.1.1। এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এখানে কয়টা বিট আছে কেউ বলতে পারবেন? বলেন তো। স্যার 48টা না? না, এখানে দেখেন 4টা ভাগ আছে, 4টা পোর্শন আছে। 4টা ভাগের প্রত্যেকটাতে 4 বিট করে, সরি 8 বিট করে, প্রত্যেকটাতে 8 বিট করে। তাহলে 4 8 32 বিট, 32 বিট। দেখেন এখানে লেখাই আছে, আপনারা খেয়াল করছেন কিনা, যে IPv4টা হচ্ছে 32 বিটের অ্যাড্রেস, রিটেন অ্যাজ 4 ডেসিমেল অক্টেটস। 4 ডেসিমেল অক্টেটস মানে এখানে ডেসিমেল নাম্বারে লেখা হয় আর কি। ওই যে আপনারা নাম্বারের যে ফরম্যাটগুলো পড়ছিলেন না, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ডেসিমেল, যেটা আমরাও ব্যবহার করি, তারপরে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখানকার যেটা আমরা ব্যবহার করি ওটা কি? ডেসিমেল। সো আইপি অ্যাড্রেসের যে IPv4 যেটা, ওইটা এইভাবে লেখা হয়, ডেসিমেল নাম্বারে লেখা হয়, 4টা ভাগে লেখা হয়। এই প্রত্যেকটা ভাগকে আমরা যদি বাইনারি বিটে কনভার্ট করি তাহলে প্রত্যেকটা ভাগ সমান কত বিট হবে? 8 বিট হবে। তাহলে টোটাল কত বিট হবে? 32 বিট, 32 বিট হবে। তাহলে IPv4 এ একটা অ্যাড্রেস কত বিটের? 32 বিটের।
ঠিক আছে, তাহলে এখানে কতটা অ্যাড্রেস তৈরি করতে পারি আমরা? 4.3 বিলিয়ন অ্যাড্রেস তৈরি করতে পারি এই IPv4 দিয়ে। ঠিক আছে, এখন পর্যন্ত সবথেকে বেশি ব্যবহৃত হয় IPv4। এখন বলেন তো কম্পিউটারের সংখ্যা এই যে 4.3 বিলিয়ন অ্যাড্রেস তৈরি করা যায় IPv4 দিয়ে, তাহলে কম্পিউটারের সংখ্যা যদি 4.3 বিলিয়ন ক্রস করে, ধরেন এখন 5 বিলিয়ন হয়ে গেছে টোটাল কম্পিউটারের সংখ্যা, তাহলে কি IPv4 দিয়ে সবগুলো কম্পিউটারকে আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব? না স্যার। না, এই জন্য এইটার একটা এক্সটেন্ডেড ফরম্যাট আবিষ্কৃত হয়েছে, সেটা হচ্ছে IPv6। ঠিক আছে, এটা কত বিটের? এটা হচ্ছে 128 বিটের একটা অ্যাড্রেস, 128 বিটের। হ্যাঁ, দেখেন এটা কয়টা হিসেবে ভাগ করা হয়েছে। এখানে ছিল কয়টা সেগমেন্ট? IPv4 এর 4টা, আর IPv4 এ আছে হচ্ছে 6টা। 1 2 3 4 5, কই, ও এখানে একটা মিসিং আছে, ধরেন এমন আছে। 6টা পোর্শনে ভাগ করা হয়, প্রত্যেকটা হচ্ছে 8 বিট করে, তাহলে টোটাল কত হইল? তাহলে তো হচ্ছে না, 8 8 16 বিট। 2 3 4 5 6। স্যার এখানে 7টা। IPv6 1 2 3 4 5 6 7 8টা পোর্শনে ভাগ করা হয় আর কি, প্রত্যেকটা হচ্ছে 16 বিট করে। IPv4 এর সাথে একটু কম্পেয়ার করেন, IPv4 এ হচ্ছে কয়টা সেগমেন্ট ছিল? 4টা, আর IPv তে হচ্ছে 8টা সেগমেন্ট। ঠিক আছে, সো IPv6 এ হচ্ছে 8টা পোর্শন থাকবে, এবং IPv4 এ প্রত্যেকটা পোর্শনের ছিল 8 বিট করে, আর এখানে হচ্ছে থাকবে 16 বিট করে। ঠিক আছে, তাহলে 16 গুণ 8, 8 16 কত হয়? 128 হয়। ঠিক আছে, তাহলে IPv6 হচ্ছে 128 বিটের, আর IPv4 হচ্ছে কত বিটের? IPv4 কত বিটের? 32 16 বিটের। বিটের স্যার, 32 বিটের। 32 বিটের স্যার। 32 বিটের। কিভাবে 32 বিট হলো? 4টা ভাগে, প্রত্যেকটা ভাগে কয় বিট করে আছে? 8 বিট করে, তাহলে 4 8 32। ঠিক আছে, আর IPv6 এ হচ্ছে 8টা সেগমেন্ট, 8টা সেগমেন্ট, প্রত্যেকটা সেগমেন্টে আছে কত বিট করে? 16 বিট করে, তাহলে টোটাল কত হইলো? 8 16 128। 128। তাহলে আইপি অ্যাড্রেস কি ক্লিয়ার কিনা আপনাদের কাছে ওইটা বলেন। এটা না বুঝলে সামনের কিছুই বুঝবেন না আপনারা। জি স্যার, স্যার। ওকে, দেন আসেন IPv4 এ আসেন। এই IPv4 কে দেখেন, এই যে 4টা সেগমেন্ট যে ছিল না, দেখেন 4টা সেগমেন্ট আছে এখানে। এই 4টা সেগমেন্টকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নেটওয়ার্কের জন্য, একটা ভাগ হচ্ছে নেটওয়ার্কের জন্য প্রথম ভাগটা, আর পরের ভাগটা হচ্ছে হোস্টের জন্য। তাহলে প্রথম পোর্শনটা হচ্ছে, মানে প্রথম ভাগটা হচ্ছে নেটওয়ার্কের জন্য, আর পরের ভাগটা হচ্ছে হোস্টের জন্য। হোস্ট একটা হচ্ছে নেটওয়ার্ক, আর একটা হচ্ছে হোস্ট। নেটওয়ার্ক কি আর হোস্ট কি? ধরেন আমরা হচ্ছে এখানে আমরা ইসে আছি, মিটে আছি, কয়জন আছি? 10 জন আছি। তাহলে এই 10 জনের হচ্ছে একটা নেটওয়ার্ক। 10 জনের কয়টা নেটওয়ার্ক? একটা নেটওয়ার্ক। এখন এই একটা নেটওয়ার্কে ইউজার কতজন আছে? 10 জন। তাহলে এখানে হোস্ট সংখ্যা হচ্ছে 10, নেটওয়ার্ক সংখ্যা 1, হোস্ট সংখ্যা হচ্ছে কত?
10 জন, বুঝতেছেন? এভাবে একটা আইপি অ্যাড্রেস দিয়ে স্যার সবগুলো মাথার উপর দিয়ে এসে যাইতেছে সব কেন মাথার উপর দিয়ে আগের যাচ্ছে? গুলো। আচ্ছা বল, মাথার উপর দিয়ে যাওয়ার মতো তো এত কঠিন না। আচ্ছা, না বুঝলে কোশ্চেন করেন। আমি বললাম যে এখানে আইপিভি4 এর অ্যাড্রেস, এখানে একটা আইপিভি4 অ্যাড্রেস লেখা আছে। আচ্ছা, এটা সেভ করা। এখানে আইপিভি4 এর একটা অ্যাড্রেস আছে, তাহলে আইপিভি4 এর কয়টা সেগমেন্ট? 4টা সেগমেন্ট। 4টা সেগমেন্টই তো আছে নাকি? জি স্যার। দেখেন, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, একটা সেগমেন্ট, একটা সেগমেন্ট। এখন আমি এই 4টা সেগমেন্টকে দুইটা ভাগে ভাগ করতে পারি। 4টা সেগমেন্টে কি করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। এই প্রথম ভাগটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। প্রথম ভাগটা থাকবে নেটওয়ার্কের জন্য, আর পরের ভাগটা থাকবে কিসের জন্য? হোস্টের জন্য। হোস্ট কি আর নেটওয়ার্ক কি, ওই জিনিসটা বুঝাইতেছিলাম যে ধরেন আমরা 10 জন এখানে ক্লাস করতেছি, সো 10 জনের একটা নেটওয়ার্ক। এই একটা নেটওয়ার্কে প্রত্যেকটা এন্ড ইউজার হচ্ছে একজন হোস্ট। মানে আমরা এখানে কয়জন আছি? 10 জন আছি, তাহলে 10 জন হোস্ট আছি এই নেটওয়ার্কটাতে। একটা নেটওয়ার্কে 10 জন হোস্ট আছি। তাহলে একটা আইপি অ্যাড্রেস দিয়ে আমরা মাল্টিপল নেটওয়ার্ক তৈরি করতে পারবো, আবার একটা নেটওয়ার্কের আন্ডারে মাল্টিপল হোস্ট থাকতে পারবে। এখন বুঝছেন? জি স্যার, ক্লিয়ার। ধরেন, আচ্ছা আরেকটু বলি, ধরেন আপনাদের কলেজের কথাই যদি বলি, তাহলে কলেজের মধ্যে ডিপার্টমেন্ট আছে কয়টা? মাল্টিপল ডিপার্টমেন্ট আছে। আবার মাল্টিপল প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেকজন করে স্টুডেন্ট আছে, মাল্টিপল স্টুডেন্ট আছে। তাহলে জি স্যার, এক্স্যাক্টলি। কলেজ হচ্ছে একটা, ঠিক আছে? সো একটা আইপি অ্যাড্রেস, এই একটা আইপি অ্যাড্রেসকে আমি কয়েকটা নেটওয়ার্কে ভাগ করতে পারি, মানে কয়েকটা ডিপার্টমেন্টে ভাগ করতে পারি। আবার প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো স্টুডেন্ট রাখতে পারি, ঠিক আছে? সো আমি একটা আইপি অ্যাড্রেসকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে হোস্ট। মানে একটা আইপি অ্যাড্রেস দিয়ে অনেকগুলো নেটওয়ার্ক তৈরি করতে পারি, আবার প্রত্যেকটা নেটওয়ার্কের আন্ডারে অনেকগুলো হোস্ট রাখতে পারি। এই মেয়েরা কথা বলে না কেন? স্যার আসছে, শুনতেছি। শুনতেছেন? শুধু শুনলে তো হবে না, একটু রেসপন্স করতে হবে তো। স্যার বুঝছি, হ্যাঁ না বলতে হবে, জি হুজুর হ্যাঁ হুজুর বলতে হবে, ঠিক আছে? স্যার বুঝছি। বুঝছেন? জি না হুজুর বললে কি হবে স্যার? সেটাও বলতে হবে। ওকে স্যার। ঠিক আছে, জি না হুজুর বললে তো আরো ভালো। জিও না, নাও না। হ্যাঁ, ওইটা করা যাবে না, জিও না নাও না, এটা করা যাবে না, ঠিক আছে? জি হুজুর না হুজুর বলতে হবে। আচ্ছা, ওকে, এখন আসেন আমরা এই IPv4 অ্যাড্রেসটাকে 5টা ক্যাটাগরিতে ভাগ করি। 5টা ক্লাস আছে এটার, ঠিক আছে? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, 5টা ক্লাসে ভাগ করা হয় IPv4টাকে। এখন দেখেন, ও এখানে জিরো আবার কোত্থেকে আসলো একটা মাঝখান দিয়ে? ও উপরেরটা চলে আসছে এখানে। খেয়াল করেন, এখন বলেন তো ক্লাস এ তে প্রথম সেগমেন্টটাতে সবগুলো 1 আছে আর বাকি সবগুলোতে 0 আছে। এটা দ্বারা কি বোঝাইছে? দেখি আপনাদের একটু হয়ে যাক, ব্রেন স্টর্মিং হয়ে যাক। কে বলতে পারবে? স্যার একটা নেটওয়ার্ক আর একটা হোস্ট, এটা কাছাকাছি বলতে পারছেন। আর কেউ? না স্যার, একটা নেটওয়ার্ক আর মেবি 3টা হোস্টের কথা বুঝাইছে। এক্স্যাক্টলি। আমরা তো একটা আইপি অ্যাড্রেসকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নেটওয়ার্ক পোরশন আর একটা হচ্ছে হোস্ট পোরশন, ঠিক আছে না? দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে হোস্ট। এখন দেখেন, এই 1 দিয়ে শুধু নেটওয়ার্কে বোঝানো হয়েছে, আর বাকি তিনটাকে কি? বাকি তিনটা হচ্ছে হোস্ট। তাহলে ক্লাস এ যেটাকে বলতেছি, আইপি অ্যাড্রেসকে যে আমরা 5টা ক্লাসে ভাগ করলাম, যখন ক্লাস এ বলবো তখন এটার একটা অক্টেটস থাকবে হচ্ছে নেটওয়ার্কের জন্য আর বাকি 3টা থাকবে হোস্টের জন্য।
এই প্রত্যেকটাকে বলা হচ্ছে এক একটা অক্টেটস। এই যে 4টা ভাগে ভাগ করছি না, এই প্রত্যেকটা ভাগকে আমরা কি বলি? অক্টেট, অক্টেটস। ধরেন আমি একটু লিখি, নাহলে আপনারা আবার এরকম অক্টেটস। বুঝছেন? তাহলে এই প্রত্যেকটা ভাগকে আমরা বলতেছি এক একটা অক্টেটস। এখন ক্লাস এ যেটা, এটার প্রথম স্যার অক্টেটসটা হবে প্রতি 4টা বিট কি একজন হোস্টকে নির্দেশ করে নাকি? এই সবগুলোকে মানে হচ্ছে প্রথম অক্টেটটা হচ্ছে নেটওয়ার্ক, আর বাকি 3টা হচ্ছে হোস্টের জন্য, ঠিক আছে? এখন কতগুলো হোস্ট হইতে পারবে, কতগুলো নেটওয়ার্ক হইতে পারে, ওইটা আমরা দেখব। স্যার এখানে কি স্যার আমরা ওই যে 0 কে হোস্ট ধরবো আর 1 কে নেটওয়ার্ক ধরবো, এটা হ্যাঁ নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, 0 হচ্ছে হোস্টের জন্য আর 1 হচ্ছে নেটওয়ার্কের জন্য, এটা মনে রাখলে হবে। এই যে 1 হচ্ছে নেটওয়ার্কের জন্য, 0 হচ্ছে হোস্টের জন্য। তাহলে ক্লাস এ তে হচ্ছে একটা প্রথম অক্টেটটা থাকবে হচ্ছে নেটওয়ার্কের জন্য, আর বাকি 3টা থাকবে হোস্টের জন্য, ঠিক আছে? ক্লাস বি তে যখন যাবেন তখন প্রথম 2টা হয়ে যাবে কিসের জন্য? নেটওয়ার্কের জন্য, বাকি 2টা হয়ে যাবে হোস্টের জন্য। ক্লাস সি তে যখন যাবেন তখন হচ্ছে, তখন কি হবে? তখন প্রথম 3টা হবে নেটওয়ার্কের জন্য, বাকি একটা হবে হোস্টের জন্য। আর চতুর্থ যেটা, এটা হচ্ছে মাল্টিকাস্টের জন্য ইউজ করা হয়। মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট বুঝেন আপনারা? পড়ছিলেন না ইন্টারে? ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। করছি স্যার, কিন্তু ভুলে গেছি। আচ্ছা, আমি একটু স্মরণ করে দিই তাহলে। হ্যাঁ, তাহলে আমি এখানে একটু শেষ করি যে ক্লাস ডিটা হচ্ছে কি করা হয়? ক্লাস ডিটা হচ্ছে মাল্টিকাস্টের জন্য ইউজ করা হয়, আর ইটা হচ্ছে রিজার্ভ, মানে এটা গবেষণার জন্য রাখা হয়েছে, ঠিক আছে? এটা নিয়ে এখন গবেষণা করা হচ্ছে আর কি। ক্লাস ই যেটা, এটা নিয়ে আমরা গবেষণা করতেছি। আর ক্লাস ডি যেটা, এটা হচ্ছে মাল্টিকাস্টের জন্য ইউজ করা হয়। তাহলে আমরা কাজ করব, বেসিক্যালি কাজ করা হয় এই 3টা নিয়ে, এ বি সি নিয়ে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি নিয়ে, ঠিক আছে? সো মাল্টিকাস্ট কি ছিল? ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, এগুলো হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, ঠিক আছে? তো আপনাদের ইন্টারের পড়ালেখা আর কি। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে স্যার ক্লাস এ আর ক্লাস না, হ্যাঁ হ্যাঁ, ক্লাস এ এবং ক্লাস ডি আর কি। এক্স্যাক্টলি না না, জি সেম স্যার সেম। সেম না, সেম না, আমি লিখি নাই আর কি এটা, মানে এভাবে রেখে দিছি। এটা মাল্টিকাস্টের জন্য ইউজ করা হয়, এটা এমন না আর কি, বুঝছেন? আচ্ছা এখন আসেন যেটা বলতেছিলাম, যে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোডের 2টা প্রকারভেদ আছে। একটা হচ্ছে আপনার দিকের উপর ভিত্তি করে, মানে নেটওয়ার্কের নেটওয়ার্ক কোন দিকে যাবে বা ডেটা কোন দিকে যাবে, এটার উপর ভিত্তি করে একটা ডিভাইডেশন আছে। আর একটা হচ্ছে প্রাপকের সংখ্যার উপরে ভিত্তি করে একটা ডিভাইডেশন আছে। তো এই যে নেটওয়ার্ক দিকের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়, তার মধ্যে আছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। হ্যাঁ, চলেন আপনাদেরকে একটু দেখাই, নাহলে বুঝবেন না। দেখেন এই পিকচারটাতে দেখেন, ডেটা ট্রান্সমিশন মোড আর হচ্ছে ডেলিভারি মোড। হ্যাঁ, 2টা প্রকারভেদ, একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স একটা প্রকার, আর একটা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট একটা প্রকার। এই ইউনিকাস্টে কি হয়? ইউনিকাস্টে হচ্ছে এই যে খেয়াল করেন, এই যে প্রথম পিকচারটা দেখেন,
ইউনিকাস্টে হচ্ছে আমি যদি ডেটা পাঠাই তাহলে একজন মাত্র ডেটাটা রিসিভ করতে পারবে, অনলি একজন। ঠিক আছে, ধরেন একটা নেটওয়ার্ক আছে, এই আমরা এখানে একটা নেটওয়ার্কে আছি 10 জন। এখন আমি শুধুমাত্র একটা মেসেজ যদি হচ্ছে কাকে, হাসানকে পাঠাইতে চাই, আশরাফুল হাসানকে পাঠাইতে চাই, ঠিক আছে, বা আমি একটা ডেটা পাঠাইলে শুধুমাত্র হাসান যদি ডেটাটা পায়, কিন্তু নেটওয়ার্কে কতজন আছে, 10 জন আছে, 10 জন সবাই কি পাইছে? পাই নাই। পাইছে না কয়জন? স্যার। একজনই পাইছে, অনলি একজন। ঠিক আছে, জি স্যার, এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে ইউনিকাস্ট, মানে একজন পাঠাইলে একজনই রিসিভ করতে পারবে, এটা হচ্ছে ইউনিকাস্ট। আর একজন পাঠাইলে যদি সবাই রিসিভ করতে পারে, মানে একজন পাঠাইলে বাকি সবাই যারা আছে সবাই রিসিভ করতে পারবে, সেটা হচ্ছে ব্রডকাস্ট। যেমন হচ্ছে ধরেন ইউনিকাস্টের কথা যদি বলি, তাহলে আমরা হচ্ছে এই যে ভয়েস কলিং এর কথা বলতে পারি। ভয়েস কল, আমরা যে মোবাইলে যে ভয়েস কলে কথা বলি না, এটার কথা বলতে পারি। এখন ব্রডকাস্টের কথা যদি আসে, ব্রডকাস্টে একজন পাঠাইলে বাকি সবাই পাবে, এটা হচ্ছে রেডিও আর টেলিভিশন। রেডিও টেলিভিশনে কি করা হয়? সম্প্রচার করা হয়। সম্প্রচার করা হয়, ঠিক আছে, ব্রডকাস্ট করা হয়, বলে না ব্রডকাস্টিং, এরকম বলে, ব্রডকাস্টিং কথাটা আসে, মানে সেন্টার থেকে যেটা জি স্যার, সম্প্রচার করে exactly. সবগুলা রেডিও এই প্রোগ্রামটা শুনতে পারে, সবগুলা টেলিভিশন এই প্রোগ্রামটা শুনতে পারে। সো এটা হচ্ছে ব্রডকাস্ট। আপনাদের সাথে রিলিভেন্ট একটা এক্সাম্পল যদি বলি, সেটা হচ্ছে যে আমরা ফেসবুকে টাইম লাইনে পোস্ট করি না, পাবলিক পোস্ট যেটা। জি স্যার। তাহলে ধরেন আমার ফেসবুকে ফ্রেন্ড আছে 3000, ঠিক আছে, এখন আমি টাইম লাইনে যদি একটা পাবলিক পোস্ট দিই, তাহলে এটা কিন্তু ব্রডকাস্ট হবে। ব্রডকাস্ট হয়ে সব ইউজাররা, মানে আমার সব ফ্রেন্ডরা দেখতে পাবে, তাহলে এটা হচ্ছে ব্রডকাস্ট। এখন আসেন মাল্টিকাস্ট কি? মাল্টিকাস্ট হচ্ছে আমার ফেসবুকে ফ্রেন্ড আছে 3000, এখন আমি 10 জনকে নিয়ে একটা গ্রুপ তৈরি করলাম, ঠিক আছে, ফ্রেন্ড আছে কতজন টোটাল? 3000, কিন্তু আমি গ্রুপ তৈরি করছি কতজনকে নিয়ে? 10 জনকে নিয়ে। এখন আমি যদি এই গ্রুপে মেসেজ দিই, তাহলে কি সবাই দেখতে পাবে না শুধুমাত্র ওই 10 জনই দেখতে পাবে? 10 10 জনই জন, দেখতে স্যার। পাবে, তাহলে এটা হচ্ছে মাল্টিকাস্ট। মানে নেটওয়ার্কে অনেকেই সংযুক্ত আছে, কিন্তু দেখতে পাচ্ছে এই গ্রুপ অফ পিপল বা এই গ্রুপ অফ নোডস, স্পেসিফিক কিছু নোড বা কম্পিউটার ডেটাটা পাচ্ছে। মানে আমার ফেসবুকে ফ্রেন্ড আছে 3000, বাট আমি গ্রুপে যদি পোস্ট করি, তাহলে ওই গ্রুপে যে 10 জন সংযুক্ত আছে শুধুমাত্র ওই 10 জনই ডেটাটা দেখতে পাচ্ছে বা রিসিভ করতে পারতেছে। এটা হচ্ছে মাল্টিকাস্ট, ঠিক আছে। আর যদি টাইম লাইনে পোস্ট করি সবাই পাবে, ওইটা হচ্ছে ব্রডকাস্ট। আর যদি শুধুমাত্র একজনকে ইনবক্সে মেসেজ দিই, তাহলে ওইটা হবে ইউনিকাস্ট। ক্লিয়ার? ওকে, এটা আমাদের টপিক ছিল না, যেহেতু চলে আসছে এই জন্য একটু বললাম আপনাদেরকে। এখন আসেন, তাইলে ওই যে মাল্টিকাস্টের জন্য ইউজ করা হয় কোনটা? ক্লাস ডিটা, ঠিক আছে। এই ক্লাস ডি নেটওয়ার্কটা হচ্ছে আমরা কিসের জন্য ইউজ করি? মাল্টিকাস্টের জন্য ইউজ করি। তাহলে এখানে আর কি ছিল যে 1 হচ্ছে কিসের জন্য? নেটওয়ার্কের জন্য, আর 0 হচ্ছে হোস্টের জন্য। এখন কথা হইতেছে, তাইলে বলেন তো এখানে সবথেকে বড় নেটওয়ার্ক তৈরি করা যাবে কোন ক্লাস আইপি দিয়ে? স্যার ব্রডকাস্ট। না না, এই যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এই তিনটা নিয়ে তো আমরা কাজ করতেছি। জি জি। এখন এই তিনটার মধ্যে সবথেকে আর বড় class C? নেটওয়ার্ক তৈরি করতে পারবো কোন ক্লাসের আইপি দিয়ে? ক্লাস কে? ক্লাস সি স্যার। ক্লাস এ। ক্লাস এ তে সবথেকে হোস্ট সংখ্যা বেশি না? হোস্ট সংখ্যা সবথেকে বেশি কোথায়? ক্লাস এ তে। ক্লাস এ তে। এই জন্য এটা এ দিয়ে, ক্লাস এ আইপি দিয়ে আমি সবথেকে বড় নেটওয়ার্ক তৈরি করতে পারবো, ঠিক আছে। এখন আসেন, স্যার তো আপনার স্যার ডি আর ই তো সেম একদম, ওগুলো তো হবে। আরে ডিআরই বললাম না, ডিআরই তে আমি এখানে যেটা লিখছি এটা এটা এরকম না, এটা জাস্ট এমনি লিখে রাখছি, বুঝছেন? এটা এখনো স্যার এখানে আবিষ্কার হয়নি। এটা নিয়ে এখন কাজ চলতেছে, এগুলা আপনাদের দরকার নাই। এখন আমরা আপাতত কাজ করতেছি এ বি আর সি নিয়ে। জাস্ট আমি বলছি ক্লাস ডিটা কি জন্য ইউজ করা হয়? মাল্টিকাস্টের জন্য ইউজ করা হয়, এটা এনাফ, ফার এনাফ এই পর্যন্ত। আর এটা হচ্ছে অ্যানালাইসিস করা হচ্ছে, এটা নিয়ে কাজ চলতেছে, ঠিক আছে। এটা আপনার পড়ার বিষয় না, আপনি শুধু পড়বেন এতটুকুই যে ক্লাস ই একটা নেট আইপির একটা ভাগ আছে বা একটা ক্লাসিফিকেশন আছে যেটা নিয়ে কাজ করতেছে বিজ্ঞানীরা, ঠিক আছে। জি স্যার, আপনার মেটার না এখানে। সো আমরা কাজ করতেছি সেই তিনটা নিয়ে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। এখন এই তিনটার মধ্যে সবথেকে বড় নেটওয়ার্ক তৈরি করতে পারবো ক্লাস এ দিয়ে, কারণ এখানে হোস্ট সংখ্যা সবথেকে বেশি, ঠিক আছে। আর সবথেকে বেশি নেটওয়ার্ক তৈরি করতে পারবো কোনটা দিয়ে? ক্লাস সি দিয়ে। ক্লাস সি দিয়ে, কারণ এখানে নেটওয়ার্কের সংখ্যা বেশি।
ঠিক আছে, এখানে নেটওয়ার্কের সংখ্যা বেশি, সো এখানে সবথেকে বড় নেটওয়ার্ক তৈরি করতে পারবো, কিন্তু নেটওয়ার্কে ইউজার সংখ্যা কম হয়ে যাবে, মানে নেটওয়ার্কের সাইজ ছোট হয়ে যাবে আর কি। ওকে, এখন দেখেন এখানে এই পিকচারটা একটু দেখেন কি কি আছে। স্যার বি এর বিশেষত্ব কি তাহলে, ক্লাস বি? ক্লাস বিতে নেটওয়ার্ক সংখ্যা আর হোস্ট সংখ্যা সমান। সেক্ষেত্রে সেটা তেমন কাজে আসবে না স্যার। না না, অবশ্যই কাজে আসতে পারে। কাজে না আসলে স্যার ডিলিট করে দেন। না, সেটা দোনোভাবে সমান থাকবে আর কি, এখানে সমানভাবে কাজ করবে। এটার আলাদা করে কোনো বিশেষত্ব নাই। কেন নাই? কারণ দেখেন তাহলে স্যার আমাদের কি ক্লাস এ এবং ক্লাস সি টাই বেশি প্রয়োজন? না, আমরা আমাদের নেটওয়ার্ক যদি ছোট হয়, Exactly. নেটওয়ার্কের আকার যদি ছোট হয়, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? ক্লাস সি ব্যবহার করব। ঠিক আছে, যদি ওকে। আমাদের নেটওয়ার্কের আকার একটু বড় হয়, তাহলে আমরা সেক্ষেত্রে মানে যদি ক্লাস সি তে Class অ্যাকোমোডেট না এটা করে দিয়ে না হয়, তখন আমি যাব ক্লাস বি তে। আবার ক্লাস বি তে যদি না হয়, তখন ক্লাস এ তে যাব। এখন কথা হচ্ছে এখানে কাহিনী আছে। কাহিনী কি? এই আইপি অ্যাড্রেস তো আপনি নিজে নিজে বানাইতে পারবেন না, যে মন চাইলো আমি একটা আইপি অ্যাড্রেস বানাইলাম আর আমার কম্পিউটারে বসাই দিলাম, নট লাইক দ্যাট। ঠিক আছে, আইপি অ্যাড্রেস আপনাকে কিনতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। এখন আপনি যখন কিনতে যাবেন, তখন ক্লাস সিটটা সব থেকে সস্তা। ঠিক আছে, ক্লাস বিটা আরও দামি। তাহলে আপনি কি, আপনার যদি ক্লাস বিটা না লাগে, তাহলে তো আপনি ক্লাস বিটা কিনবেন না, বেশি টাকা দিয়ে কিনবেন। না না স্যার কখনো। ঠিক আছে, তাহলে আইপি অ্যাড্রেস কিন্তু কিনতে পাওয়া যায়। ঠিক আছে, আপনি নিজে নিজে বানাইতে পারবেন না, এটা কিছু অর্গানাইজেশন আছে এগুলো মেনটেন করে আর কি। ঠিক আছে, কিছু বড় অর্গানাইজেশন আছে, তারা আইপি অ্যাড্রেসের আর কি মেইন হোস্ট। তারা হচ্ছে কিছু ছোট কোম্পানির কাছে বিক্রি করে, ওই ছোট কোম্পানি থেকে আমরা কিনতে পারি। ঠিক আছে, ধরেন আমার হচ্ছে একটা বিজনেস প্রতিষ্ঠান আছে, সো আমার বিজনেস প্রতিষ্ঠানের জন্য আমি একটা প্রাইভেট নেটওয়ার্ক করতে চাই। সো এই নেটওয়ার্কের জন্য আমার আইপি লাগবে, সো আমি ওই ছোট কোম্পানি থেকে আইপি কিনে নিব। ঠিক আছে, এখন আসে, স্যার আজকে ক্লাসটা কখন শেষ করবেন স্যার? শেষ করে দিচ্ছি, বেশি নাই তো আর, কয়টা, এই যে আর 2টা স্লাইড আছে। স্যার 12টা পর্যন্ত বলছিলেন স্যার, এখন 7টা বাজতেছে। কাজ আছে না, মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়েছে, তো এই জন্য একটু সময় লেগে গেছে আর কি। এখন আসে, জি স্যার, এই সময়টা স্যার কারেন্ট থাকে না, ওয়াইফাই থাকে, হ্যাঁ, সবার স্যার কারেন্ট চলে যায় স্যার এই সময়টাতে। না ওয়াইফাই কেন জানি চলে গেছিল হঠাৎ করে, এরকম তো যায় না, কারেন্ট ছিল। আচ্ছা যাই হোক, দেখেন খেয়াল করেন, স্যার ওই বাকি করে কারেন্ট চলে যায় এই সময়। হ্যাঁ, কারোর কাছে কি হাতের কাছে ক্যালকুলেটর আছে? স্যার মোবাইলে আছে স্যার। মোবাইলে আছে, তাহলে মোবাইলে যদি করতে পারেন, তাহলে ক্লাস সি তে দেখেন তো হোস্টে কয়টা বিট আছে, জিরো আছে কয়টা, 4টা। ঠিক আছে, এখন এই প্রত্যেকটা অক্টেটে কত বিট করে বাইনারি আছে? ক্লাস 4 এর এই যে IPv4 এর এই 4টা অক্টেটস আছে না, 4টা অক্টেটসের মধ্যে প্রত্যেকটা অক্টেটে কয়টা করে বাইনারি বিট আছে? স্যার 4টা করে। স্যার 128টা স্যার মনে হয়। নো নো, 8টা করে, কিন্তু আমি কিন্তু বলছি। এখানে দেখেন 8টা করে হবে আর কি, 6 7 8। কারণ হচ্ছে দেখেন, আমরা একটু ব্যাকে যাই, পিছিয়ে যাই, আপনাদেরকে ফিরাই নিয়ে যাই আপনাদের। আমি 4টা করে লিখছি, বাট 4টা করে হবে না, হবে 8টা করে। টোটাল কয় বিট হইতে হবে? 32 বিট হইতে হবে না? জি স্যার। টোটাল কয় বিট হইতে হবে? 32 বিট হইতে হবে। তাহলে অক্টেট আছে 4টা, তাহলে 32কে 4 দিয়ে ভাগ করেন, কত হইল? 8। 8। তাহলে প্রত্যেকটা অক্টেটে 8 বিট করে আছে। কয় বিট করে আছে? 8 বিট করে আছে। 8 বিট করে। তাইলে ক্লাস সি তে কতগুলো হোস্ট থাকতে পারে, ভ্যালিড হোস্ট? এটা হবে 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 দেন তো, কত আসে ওই সংখ্যাটা আমাকে বলবেন। স্যার 64। 2 টু দি পাওয়ার 8 64 হয়? এই মাথা কিন্তু ফাটাই ফেলবো একদম। 2 টু দি পাওয়ার 8, 2 এর পাওয়ার 8,
আচ্ছা স্যার করে দেখি। আচ্ছা আমি করি, আপনারা দেখেন। স্যার স্যার 256 256। 256 সায়েন্টিফিক ক্যালকুলেটর। স্যার 256 হবে স্যার। তাইলে আমি হচ্ছে করতে যাচ্ছি পাওয়ার, তাই না? 2 জি স্যার পাওয়ার 256। 8 কি হলো? দুইশো ছাপ্পান্ন, তাই না? তাইলে আমি হচ্ছে 256, এখানে ভ্যালিড ইউজার হচ্ছে, ভ্যালিড হোস্ট হইতে পারে হচ্ছে কত বলেন তো? 256 হবে না কম হবে না বেশি হবে, কি হইতে পারে? স্যার কম হবে স্যার। কম হবে, দুইটা কম হবে। তাহলে 256 থেকে দুইটা বাদ দিলে কত থাকে? 254। তাহলে আমি এখানে 254টা হোস্ট তৈরি করতে পারি এই আইপির মাধ্যমে। 254টা আইপি তৈরি, মানে আলাদা আলাদা আইপি তৈরি করতে পারি, হোস্ট তৈরি করতে পারি আর কি। বা যদি মানে একদম সহজ করে বলতে পারি যে ক্লাস সির যে আইপি, এটার একটা আইপি দিয়ে আমি হচ্ছে 254টা কম্পিউটারকে একটা নেটওয়ার্কে সংযুক্ত করতে পারি। এখন ধরেন আমার কোম্পানির সাইজ হচ্ছে, আমার কোম্পানিতে এমপ্লয়ি আছে 50 জন। কয়জন এমপ্লয়ি আছে? বললাম যে আমার কোম্পানিতে এমপ্লয়ি আছে 50 জন। তাহলে ক্লাস সির একটা আইপি দিয়ে আমরা কতজনকে কানেক্ট করতে পারি, কয়টা আইপি তৈরি করতে পারি? 254টি। তাহলে আমার তো লাগবে হচ্ছে 50টি। তাহলে বাকিগুলো কি করব? আমি বাকিগুলো কি ফেলায় রাখবো? না স্যার কাজে লাগাইতে হবে। এখন আমি কি শুধু শুধু টাকা দিয়ে বাড়তি কিনবো, বাড়তিগুলো কিনবো? আমি তো 50টাই কিনবো, ঠিক আছে না? জি স্যার অবশ্যই। আবার স্যার দেখেন, এক্স্যাক্টলি যদি না বিক্রি করতে চাই 50টা তখন কি করব? বিক্রি করবে, করে, ঠিক আছে। এবং দেখেন এখানে আমি কতগুলো নেটওয়ার্ক তৈরি করতে পারি। এই যে ক্লাস সির আইপি দিয়ে আমি কতগুলো নেটওয়ার্ক তৈরি করতে পারি। প্রথম কথা হচ্ছে এখান থেকে আমি একটা নেটওয়ার্ক কিনবো, ঠিক আছে। আবার একটা নেটওয়ার্কে কতগুলো নেটওয়ার্ক তৈরি হইতে পারে এইটা দিয়ে, যদি আপনারা 2 টু দি পাওয়ার কত দিবেন 24 দেন, তাহলে দেখবেন হিউজ একটা বিশাল একটা সংখ্যা আসবে। তাহলে এই ক্লাস সির একটা আইপি দিয়ে আমি এতগুলো নেটওয়ার্ক তৈরি করতে পারি। কিন্তু আমার লাগবে তো একটা নেটওয়ার্ক, আমার একটা কোম্পানি। সো আমি একটা নেটওয়ার্ক নিব, ঠিক আছে, একটা নেটওয়ার্ক নিব। এবং হোস্টে যখন আসবো তখন আবার আমি 254টা নিব না, নিব কয়টা? 50টা। তাহলে দেখেন এই নেটওয়ার্কগুলোকে আবার ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করে ফেলা হয়, ঠিক আছে। এই প্রত্যেকটা আইপি অ্যাড্রেসকে আবার ছোট ছোট কী করা হয়? ভাগে ভাগ করে ফেলা হয়। মানে একটা নেটওয়ার্কে আমি কয়েকটা ক্ষুদ্র নেটওয়ার্কে ভাগ করে ফেলতেছি। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কে ভাগ করে ফেলতেছি এটাকে বলে সাবনেটিং। একটা নেটওয়ার্কে আমি কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে ফেলতেছি, এটাকে বলতেছি কি? সাবনেটিং, ঠিক আছে। এই সাবনেটিং থেকে আসছে সাবনেট মাস্ক। এখন এই পিকচারটা একটু দেখেন। প্রথমে কি আছে? ক্লাস এ। ক্লাসের রেঞ্জ শুরু হয়েছে কোথা থেকে? আইপির রেঞ্জ শুরু হয়েছে 1000 থেকে। এটা কত পর্যন্ত গেছে? 126, 255, 255, 255 এই পর্যন্ত, ঠিক আছে। এখন দেখেন সাবনেট মাস্ক কেন 8 দেওয়া হয়েছে? এই যে দেখেন স্ল্যাশ দিয়ে 8 দেওয়া হয়েছে। কেন 8 দেওয়া হয়েছে? সাবনেট মাস্ক এই 8 দিয়ে কি বুঝাইছে? এইট দিয়ে বুঝাইছে হচ্ছে এখানকার প্রথম যে 8টা বিট, এই প্রথম 8টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য। তারপরেরটা দেখেন, পরেরটাতে দেওয়া স্ল্যাশ দিয়ে 16 দেওয়া হয়েছে। এটা দিয়ে বোঝানো হয়েছে এটার প্রথম 16টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য, ঠিক আছে। ক্লাস সিতে হচ্ছে প্রথম 24টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য। তাই ছিল না? তাই ছিল কি না? এখানে দেখেন তো, প্রথম ক্লাস এর ক্ষেত্রে প্রথম 8টা বিট নেটওয়ার্কের জন্য, ক্লাস বির জন্য প্রথম 16টা বিট নেটওয়ার্কের জন্য, ক্লাস সির জন্য প্রথম 24টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য। এটা কি দিয়ে বুঝাইবো আমরা? এই সাবনেট মাস্ক দিয়ে। সাবনেট মাস্ক যদি 8 হয়
তাহলে হচ্ছে এটা এ ক্যাটাগরি হবে, এ ক্লাসে হবে। সাবজেক্ট মাস যদি 16 হয় এটা বি ক্লাস হবে। সাবজেক্ট মাস যদি সি হয় মানে 24 হয় তাহলে এটা সি ক্লাস আইপি হবে। ঠিক আছে, এখন দেখেন এই যে লার্জ মানে একদম ডান দিকে লেখা আছে পারপাস। প্রথমটা হচ্ছে লার্জ নেটওয়ার্ক, তারপর হচ্ছে মিডিয়াম নেটওয়ার্ক, তারপর হচ্ছে স্মল নেটওয়ার্ক, এটা আমরা অলরেডি আলোচনা করছি। তারপরটা দেখেন বলা আছে মাল্টিকাস্ট, তারপরটা বলা আছে এক্সপেরিমেন্টাল, মানে এটা কাজ চলে।